আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে আপনাদের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজ ক্লজ নিয়ে কথা বলবো। তো শুরুতে আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করতে হবে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে ক্লজেস ইন ডিটেইল। ওকে, আব্দুল্লাহ আল মামুন ভাই, ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, যাকে এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুইটি বলছেন ক্লিয়ার, শাহনাজ ভাই বলছেন ইয়েস, আলামিন ভাই বলছেন ক্লিয়ার, শহীদুল ইসলাম ভাই ক্লিয়ার, মাসুম ভাই ক্লিয়ার। ওকে, সব ভাই বোনেরা যেহেতু ক্লিয়ার, সো আর সানসিল্কে পড়ে না থাকি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। হারিস ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মতিউর ভাই ধন্যবাদ। নয়ন ভাই, আচ্ছা আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো লাস্ট ক্লাসে আমরা গতদিন আপনাদের সাথে ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ফ্রেজের এ টু জেড কথা বলেছিলাম, সেখানে আপনারা একবারে ডিটেইলড পার্ট আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম যে আসলে ফ্রেজটাকে কিভাবে খুব ইজিলি কভার করা যায়। তো আমাদের আজকের ক্লাসটাতে আমরা ক্লজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটাতে আমরা যেভাবে ক্লজ নিয়ে কথা বলবো, এইভাবে আমি জানি না এর আগে কেউ ক্লাস করিয়েছে কিনা। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা দেখার পর ক্লজ আপনার কাছে মনে হবে যে এত সোজা, এত সোজা জিনিস আগে কেন ইরাম করে দেখলাম না, তাই না? তাহলে আসলে আমরা ধাপে ধাপে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি আমরা ক্লজে। এখন এই ক্লজ নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আসলে আমাদের মাথায় চলে আসতে পারে যে ভাই এই যে ক্লজ বললেন, এই ক্লজের বাংলাটা কি? তো আমাদের প্রচলিত একটা তথ্য হচ্ছে কি, আমাদেরকে অনেকেই বলে যে ক্লজ মানে নাকি বাক্যাংশ। এখন সমস্যা হচ্ছে যারা আপনাকে আমাকে এই যে বাক্যাংশ বলতেছে, এই কথাটাই আসলে রং। কারণ আমরা জানি বাক্যাংশ মানে হলো বাক্যের অংশ। এখন বাক্যের অংশ হলো মূলত পার্টস অফ স্পিচ, ক্লজ না। যারা বাক্যাংশ বলে আসলে তারা কতটুকু ঠিক বলে আপনারাই ভালো বলতে পারবেন। যেমন ধরে নেন আমি বললাম শি স্মাইলড, সে মুচকি হাসলো। দেখেন এটা একটা বাক্য, কিন্তু তাহলে এই বাক্যের অংশ হিসেবে আমি বলতে পারি শি একটা বাক্যাংশ, স্মাইলড একটা বাক্যাংশ। তাহলে কেউ যদি বলে যে ক্লজ মানে হলো বাক্যাংশ, তাহলে তো আপনি বলতে পারেন যে ভাই শি তো যেহেতু বাক্যের অংশ, তার মানে এটা বাক্যাংশ, অর্থগতভাবে এটা একটা ক্লজ হওয়া উচিত। নো। আবার আপনি যদি বলেন স্মাইলড, এটাও তো বাক্যের একটা অংশ, এটাও তো বাক্যাংশ, তাহলে এটা কি একটা ক্লজ? নো। ক্লজের বাংলা বাক্যাংশ তো আমরা বলবো না, ক্লজের বাংলাটা হলো মূলত উপবাক্য অথবা খণ্ড বাক্য। ওকে, উপবাক্য বা খণ্ড বাক্য। তো আমরা এগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লজের সংজ্ঞায় চলে যাই। তো গত ক্লাসে আমি যখন আপনাদের সাথে ফ্রেজ নিয়ে কথা বলেছিলাম, সেখানে আপনাদেরকে আমি ফাইনাইট এবং নন ফাইনাইটটা কাকে বলে এক্সাম্পল সহ ব্যাখ্যা করেছি। আজকের ক্লাসে আমাকে আর ফাইনাইট নন ফাইনাইট কাকে বলে এই প্রশ্নটা আপনারও বলার প্রয়োজন নাই, আমি মনে করি আমারও ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে বেশি আয়োজন হয়ে গেছে লাস্ট ক্লাসে, ফ্রেজের ক্লাসে। তো দেখেন, আমরা বলবো যে ক্লজ হলো বা ক্লজ বলতে এমন একগুচ্ছ ওয়ার্ডসকে বোঝায় যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ক্লজ বলতে এমন একগুচ্ছ ওয়ার্ড আমরা বুঝি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে আমরা ক্লজ বলবো। অন্যদিকে আমরা বলেছিলাম যখন একগুচ্ছ ওয়ার্ড থাকে ঠিকই, মানে একগুচ্ছ ওয়ার্ড থাকতেছে বাট সেইখানে সাবজেক্ট থাকছে না অথবা ফাইনাইট ভার্ব থাকছে না, অথবা যে কোনো একটা থাকতেছে, দুটো একসাথে থাকে না, সেক্ষেত্রে আমরা তাকে ফ্রেজ বলি। অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ডে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকলে ক্লজ হয়, একসাথে না থাকলে ফ্রেজ হয়ে যায়। তবে আধুনিক ইংরেজিতে আমরা একটা ওয়ার্ডকেও ক্লজ বলতে পারি, যেমন গো, ডু, স্লিপ, এই শব্দগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ আছে। ওকে, আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আব্দুল্লাহ মাসুম ভাই বলতেছেন স্যার একটু রেফারেন্স দেন প্লিজ, নতুন তথ্য জানলাম। ভাই এখানে রেফারেন্স দেওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।
ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এবং আমি আপনাকে ব্যাখ্যা করে দিয়েছি। সবকিছু তো ভাই রেফারেন্স লাগে না, এটা তো একটা কমন সেন্স বোঝা যায়। বাক্যাংশ মানে বাক্যের অংশ ভাই, সবকিছু তো রেফারেন্স লাগে না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, বুঝতে পারছেন? এখন কেউ যদি বলে বাক্যাংশ, তা আপনি তো আরে বলবেন যে ভাই বাক্যাংশ মানে কি, সে বলবে বাক্যের অংশ। বাক্যের অংশ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে ভাই, সবকিছুর কি রেফারেন্স লাগে নাকি বলেন? এটা তো আমি আমার নিজস্ব মতামত দিলাম, এবং এই নিজস্ব মতামতের পক্ষে কিন্তু মাসুম ভাই আমি ব্যাখ্যাও করেছি, সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করছি না ভাই? ঠিক আছে, সবকিছু তো ভাই রেফারেন্স লাগবে না। ওকে, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলে আসি আমরা ক্লজ কাকে বলে। ক্লজ বলতে একগুচ্ছ ওয়ার্ড বোঝায় যেখানে সাবজেক্ট এবং ভার্ব ভার্ব থাকে। তাহলে আমি আপনাদের জন্য দুইটা एग्जांपल লিখি মাসুম ভাই, আপনারা বলবেন আমাকে ক্লজ অর নট। ঠিক আছে, জাকি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। আচ্ছা, তাহলে ধরে নেন আমি আপনাদেরকে একটা দুইটা উদাহরণ দিই, আপনারা বলবেন এই দুটো উদাহরণ ক্লজ অর নট। আমরা যদি বলি হার ইয়াঙ্গার ব্রাদার, আপনারা আমাকে বলবেন এটা ক্লজ অর নট। আমরা যদি বলি যে হি ইজ ইয়াং, ওকে, আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তিনটা অংশ লিখতেছি। হ্যাঁ, ইফ ইউ ফোন মি, আমি তিনটা অংশ লিখলাম, আপনারা আমাকে বলবেন ক্লজ অর নট। এই যে আমাদের মামুন ভাই লিখে ফেলছেন, মাসুম ভাই, আব্দুল্লাহ মাসুম। আচ্ছা, আপনাদের নাম মাশাআল্লাহ একদম কাছাকাছি, একজন আব্দুল্লাহ মামুন, আরেক ভাই আব্দুল্লাহ মাসুম। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। দেখেন, আমরা বলেছিলাম ক্লজ মানে হলো ভাইজান একগুচ্ছ ওয়ার্ড, তাই না? তাহলে আমরা দেখি এখানে একগুচ্ছ আছে কিনা। একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা হতে হয়। হ্যাঁ, তাহলে দেখেন এই যে হার ইয়াং ব্রাদার, এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে। এতটুকু অংশে একসাথে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকায় আমরা এই অংশটাকে বলে ফেলবো ফ্রেজ। এবার দেখেন হি ইজ ইয়াং, এইখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, একটা সাবজেক্ট আছে এবং টেন্স চেনা যায় এমন একটা ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে। সো আমরা এই অংশটাকে বলবো এটা একটা ক্লজ। আবার দেখেন ইফ ইউ ফোন মি, যদি তুমি আমাকে ফোন করো, এইখানেও 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে দেখেন একটা সাবজেক্ট আছে, টেন্স চেনা যায় এমন একটা ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে। সো আপনি বলবেন যে ভাই এইটাও একটা ক্লজ। তার মানে আমরা এখানে তিনটা एग्जांपल দিয়েছি। তিনটা एग्जांपलের মধ্যে প্রথমটা ছিল ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে ঠিকই, একগুচ্ছ ওয়ার্ড আছে ঠিকই, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, সো এটা ফ্রেজ। বাট পরের যে দুটো, এখানে একগুচ্ছ করে ওয়ার্ড ছিল, সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, সো আমরা এগুলোকে ক্লজ বলতেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে সুমন ভাই, আপনি নিচের দুটোকে অর্থাৎ বি এবং সি দুটোকেই ক্লজ বলতেছেন, কিন্তু দুটো কি আসলেই ক্লজ? আচ্ছা, অনেকে মনে করতে পারে যে ভাই হি ইজ ইয়াং, সে অল্প বয়সী, বা সে যদি আমার মতো একটু মজা করে বলেন হি ইজ ইয়াং মানে কি, সে কচি, তাই না? সে ইয়াং। এখন আপনি বলতে পারেন যে ভাই সে ইয়াং, এটার এই ক্লজটা তো মনের ভাব প্রকাশ করতেছে। বাট আমরা যদি শুধু এতটুকু বলি যে যদি তুমি আমাকে ফোন করো, এই ক্লজ দিয়ে তো মনের ভাব প্রকাশ করছে না। হ্যাঁ, নাই করতে পারে, সব ক্লজ দিয়ে তো বাবা মনের ভাব প্রকাশ পায় না। তাহলে যেই ক্লজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে, খাস বাংলায় আমরা তাকে বলি স্বাধীন ক্লজ, সংক্ষেপে সিএল লিখলাম। আর যেই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশ পায় না, একটু আকাঙ্ক্ষা থাকে, সেটাকে যদি বাংলায় বলেন তাহলে বলবেন ভাইজান এটা হলো অধীন ক্লজ। স্বাধীন ক্লজের আরেকটা নাম হচ্ছে ইংরেজিতে যদি বলেন ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর অধীন ক্লজ ইংরেজিতে বললে আপনি বলবেন ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা আমার একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছেন, অলমোস্ট সবাই কারেক্ট লিখছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি ইনশাআল্লাহ। এখন আমরা ধাপে ধাপে যাব। এই তো আব্দুল আজিজ ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, চলে আসি। ক্লজ গুলো প্রধানত খেয়াল করব, কিন্তু আমরা আরো প্রকারভেদ আছে। ক্লজ গুলো প্রধানত 3 প্রকার। এক নাম্বার যেটা, এটার বাংলা মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাংলায় বললে বলবেন স্বাধীন ক্লজ, যেটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ। তবে আমরা আমাদের আজকের আলোচনায়
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ বলবো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ইয়েস লিখছেন, জাজাকাল্লাহ। 2 নাম্বার, ও মাই গড, হ্যাঁ আমাদের টাইপিস্ট ভাই নাম্বারিং সিস্টেমটা খুব সুন্দর, 1 1 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2 নাম্বার যেটা, সেটা কি ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ। তবে আমরা এটাকে ছোটবেলা থেকে অনেকেই সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে পড়ে আসছি। আমরা আজকে এই কঠিন দুটো নাম বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ চাইলে মনে রাখতে পারেন, সমস্যা নাই। আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ। 3 নাম্বার যে ক্লজটা, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া স্বাধীন ক্লজ কাকে বলে, আপনি একদম সিম্পলি বলবেন যেই ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের সাহায্য লাগে না, সেটাই হচ্ছে স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার যদি প্রশ্ন করা হয় যে ভাই ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ কাকে বলে, আপনি বলবেন যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, তাকে অধীন ক্লজ বলে। কোঅর্ডিনেট ক্লজে আমরা একটু পরে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ক্লজগুলো যদি কভার করতে চাই, আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড জানতে হবে। তো আমি আপনাদের জন্য এই পাশে লিখে রাখতেছি, আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ডস লিখব। তো আমি এই পাশে লিখতেছি কিছু লিঙ্কিং ওয়ার্ডস। এই লিঙ্কিং ওয়ার্ডস গুলোকে কেউ কেউ বলে লিঙ্কার্স, আবার কেউ কেউ এদেরকে বলে সাব অর ডি নেট, সাবঅর্ডিনেট, কনজাংশন। ওকে, আচ্ছা, এগুলো কি? এই যে আমি কয়েকটা লিখতেছি এখানে, একবারে ঠাড়া মুখস্থ করবেন। অ্যাজ, সিন্স, বিকজ, একটু মজা করে বিকজ বললাম, সত্যি সত্যি আবার বিকজ বলেন না। অ্যাজ, সিন্স, বিকজ, হ্যাঁ মানে বিকজ আর কি। এই যে অ্যাজ মানেও যেহেতু, সিন্স মানেও যেহেতু, বিকজ মানেও যেহেতু। মাথায় রাখবো আমরা, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, বিকজ মানে যেহেতু। আবার অ্যাজ মানেও কারণ, সিন্স মানেও কারণ, বিকজ মানেও কারণ। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই কখন কারণ বলবো আমরা, কখন যেহেতু বলবো? মাথায় রাখবেন যে এটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আমরা বলবো যেহেতু, আর এগুলো যদি বাক্যের মাঝে থাকে তাহলে আমরা বলবো কারণ। ঠিক আছে, অ্যাজ, সিন্স, বিকজ, যেহেতু বা কারণ। এরপর আমরা যেটা মাথায় রাখবো, অল বি ইট, অনেকে আলবেইট অলবেইট বলে আর কি, এটা উচ্চারণ হচ্ছে অল বি ইট, অল বি ইট, অথবা অল দৌ, অথবা দৌ। বাংলা হইল ভাই যদিও। তাহলে আমরা যদিও ছোটবেলা থেকে পড়ে আসছি দো অল দৌ, হ্যাঁ দো অল দৌ। আচ্ছা, আমরা সাথে অল বি ইট মাথায় রাখবো। এরকম আরো অনেক আছে, আমি সব না লিখি আর কি। যেমন আপনি বলতে পারেন যে ভাইয়া সো দ্যাট, সো দ্যাট মানে কি ভাই? সো দ্যাট মানে হলো যাতে। ওকে, তারপরে আমরা ব্যবহার করতে পারি লেস্ট। লেস্ট হচ্ছে সো দ্যাট এর নেগেটিভ, এটা হবে যাতে ডট ডট না। তারপরে আমরা পড়ে আসছি ভাই ইফ। হ্যাঁ, ইফ, ইফের প্র্যাকটিক্যালি বাংলা হচ্ছে লয়কারে লে, অথবা চাইলে আপনি যদিও বলতে পারেন যদি তুমি আসো আমি যাব, না বলে কি বলা যায়? তুমি আসলে আমি যাব। খেয়াল করেন, যদি তুমি আসো আমি যাব, না বলে আমরা কি বলতে পারি? তুমি আসলে আমি যাব। তার মানে যদির জায়গায় লয়কারে লে লেখা যায়। হ্যাঁ, এটার আবার নেগেটিভ ফর্ম আছে, আমরা জানি আনলেস। এই আনলেস মানে হলো যদি ডট ডট না, অথবা না লয়কারে লে, যেমন না দেখলে, না শুনলে, না গেলে। এরকম আরো অনেক আছে ভাই, সব না লিখলেও হবে। যেমন অ্যাজ ইফ, অথবা অ্যাজ দৌ। এগুলোর বাংলা হলো এমন ডট ডট যেন, অনেকে শুধু যেন বলে। এরকম অনেক আছে, আমি সব না লিখলেও চলে, জাস্ট এখানে আর কয়েকটা লিখে রাখতেছি। দ্যাট অথবা ডবলএস ওয়ার্ড, দ্যাট অথবা ডবলএস ওয়ার্ড ব্র্যাকেটে মনে রাখবেন। রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে। এই যে রিলেটিভ প্রোনাউন হিসেবে বা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে
আমরা যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা পাই, ঠিক আছে, দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা পাই, এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, এতটুকু আমরা মাথায় রাখবো। এবার আমরা আরো কিছু জিনিস দেখব। এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এখন আমরা দেখব কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন গুলো আমাদেরকে এইভাবে পড়ানো হয়েছে ছোটবেলা থেকে। সেটা হচ্ছে ফ্যান বয়েজ, মাথায় আছে না? FANBOY। তবে একটা জিনিস আমাদের বাদ দিয়ে পড়ানো হয়েছে, এই যে এভাবে পড়ানো হয়েছে ফ্যান বয়েজ। তবে ভাই দেখবেন চাকরির পরীক্ষায় কিন্তু মানে বিসিএস, এটা আমি আপনাকে একদম রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি, 40তম বিসিএস এ এলস থেকে প্রশ্ন আসছিল। 40তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে এটা আসছিল এলস দিয়ে। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য মাথায় রাখেন, সাধারণত এই লিঙ্কার গুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি, আর এদেরকে আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি। একদম কম্পাউন্ড গ্যারান্টি এরকম বলা যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করব। এখন দেখেন এই যে এলস যেটা দেখলাম আমরা, হ্যাঁ এলস, এই এলস থেকে 40 বিসিএস এ একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি এই ফ্যান বয়েজ দিয়ে কি কি বোঝায়। এই এফ দিয়ে মূলত বোঝাচ্ছে ফর, এ দিয়ে বোঝায় অ্যান্ড, তবে প্র্যাকটিক্যালি অ্যান্ডসও লিখলে শুনতে ভালো লাগবে। এন দিয়ে বোঝায় নর, বি দিয়ে বোঝায় বাট, ও দিয়ে বোঝায় অর, ওয়াই দিয়ে বোঝায় ইয়েট, ই দিয়ে তো আমরা লিখলাম এই মাত্র, ই দিয়ে বোঝায় এলস, এবং এস দিয়ে বোঝায় সো। যদিও সো বললাম আমরা, এই জায়গাটাতে আপনি অ্যান্ড সো লিখলে শুনতে ভালো লাগবে। at any cost, at any cost, এই শব্দগুলো, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনাকে মাথায় রাখতে হবে। মেহেদি হাসান ভাই প্রশ্ন করছেন যে অল লিঙ্কিং ওয়ার্ডের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে? না না ভাই, এই অদ্ভুত তথ্য কোথায় পেলেন ভাই? এটা প্রয়োজন অনুযায়ী আমরা টেন্স সাজায় লিখতে পারি। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আবার টেন্স প্রযোজ্য না। যেমন ইফের ক্ষেত্রে টেন্সের নিয়ম প্রযোজ্য, সো দ্যাট এর ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো এগুলোর ক্ষেত্রে টেন্স কোনো ফ্যাক্ট না। এই যে দ্যাট, হুইচ, হোয়াট এগুলোর ক্ষেত্রে টেন্স সব সময় ফ্যাক্ট না। হ্যাঁ, এগুলো ম্যাটার করে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো ভাই। হ্যাঁ, তাহলে আপনি জাস্ট এইভাবে মনে রাখতে পারেন। এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখলে মোটামুটি ভাবে বাকিগুলো আপনি কভার করতে পারবেন। অবশ্য আরো কিছু আছে, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ গুলো আমি খুব ইজিলি মাথায় রাখতে পারবো। হ্যাঁ, আরো আছে, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন মনে রাখা মারাত্মক সহজ। রিলেটিভ মানে কি? একটার সাথে রিলেটেড যে কনজাংশন গুলো। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন এই দেখেন নট অনলি, তার সাথে রিলেটেড কি? বাট অলসো। তারপরে দেখেন আইদার, শুধু আইদার বলা যায় না, সাথে বলা লাগে অর। নাইদার, শুধু আমরা নাইদার বলি না, সাথে আমরা যোগ করি কি? নর। তারপরে দেখেন হোয়েদার, আমরা শুধু হোয়েদার না বলে সাথে যখন অর যোগ করি, হোয়েদার অর। হ্যাঁ, আবার দেখেন নট অনলি, অনলি উঠে যায়, উঠে গিয়ে হয় নট। বাট অলসো উঠে যায়, উঠে গিয়ে হয় বাট। এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে? আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ। যে কোনো ভাবে আমরা এগুলোকে একটু মাথায় রাখবো। তো আমরা মাথায় রাখবো যে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন মানে কোরিলেটিভ তো অটো বুঝতে পারবেন, একটার সাথে একটা রিলেটেড থাকে। হ্যাঁ, কোঅর্ডিনেট মনে রাখা আরো সহজ, কারণ FANBOYES এর বাইরের গুলোকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা দেখলাম ক্লজ হচ্ছে প্রধানত 3 রকমের আমরা বলেছি, তাই না বাবা? 1 নাম্বার হলো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, 2 নাম্বার হলো ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ, 3 নাম্বার হলো কোঅর্ডিনেট ক্লজ। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? একবার আপনাদের জন্য সহজ করে লিখে রেখেছি, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়াই
নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলে। ওকে, আচ্ছা সজীব ভাই যেগুলো দরকার আমি এগুলো পড়াই দিব, সমস্যা নেই, ক্লাস নেবো আমি এটার উপরে, লিঙ্কারের উপরে। হ্যাঁ, তাহলে আমরা মাথায় রাখবো যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আসেন 2 নাম্বার, ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ। যে ক্লজ যে কথাটা মুছে গেছে, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাকেই অধীন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। আসেন আমি একটু উদাহরণ দিই। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো এখন এক্সাম্পল। Examples of independent and dependent clause. ধরেন আমি একটা বাক্য লিখলাম যে since he studied hard, যেহেতু সে কঠোর পড়াশোনা করেছে, he will get a plus, সে a plus পাবে। দেখেন তো এই জায়গাটাতে আমরা দুটো ক্লজ পেয়েছি কিনা, একটা হলো since he studied hard, আরেকটা হলো he will get a plus। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন বলতে পারেন বা আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এটা কি করলেন, সামনের অংশে past tense লিখলেন কিন্তু পেছনের অংশে যে ফিউচার টেন্স লিখলেন, এটা কি ভুল না? জি না, এটা ভুল না। যারা মনে করে সামনে আর পিছনে সবসময় সিমিলার টেন্স হয় তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। যেমন ধরে নেন আমরা মনে করেন আপনি আমি আমরা এখানে 41 জন আমরা লাইভে আছি, ধরে নেন এই 41 জন হচ্ছে আমরা, হ্যাঁ এই 41 জন আমরা একই সাথে পড়াশোনা করি। এখন ধরে নেন আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ, ধরেন আমরা একটা পরীক্ষা দিয়েছি, ক্লাস টেস্ট হতে পারে বা যে কোনো একটা টেস্ট হতে পারে, আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে 15 তারিখ, আজকে 22 তারিখ, 25 তারিখে রেজাল্ট দিবে। খেয়াল করেন কিন্তু আজকে হচ্ছে 22 তারিখ, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে 15 তারিখে, রেজাল্ট দিবে 25 তারিখে। এখন আমরা আমাদের একজন বন্ধুর নামে বলতে পারি কিনা যে যেহেতু সে কঠোর পড়াশোনা করে ফেলেছে রেজাল্ট কিন্তু এখনো দেয় নাই, তার মানে আমরা বললাম সে যেহেতু অনেক পড়াশোনা করছে, পরীক্ষাও দিয়ে ফেলছে, রেজাল্ট এখনো আসে নাই, তাহলে রেজাল্ট যেই দিন আসবে আমরা বলতে পারি না যে দেখেন হি উইল গেট এ প্লাস? ডেফিনেটলি বলা যায়। তাহলে যারা ভাবতেছে আগের আর পরের অংশ সিমিলার টেন্স হবে তাদের আসলে এই জিনিসগুলো, হ্যাঁ এই যে এই বিষয়গুলো আর কি ভালোভাবে চিন্তা করা উচিত। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি। আমি যদি শুধু এতটুকু বলতাম, মনে আছে না বাক্যের প্রথমে অ্যাজ থাকলে, সিন্স থাকলে, বিকজ থাকলে বাংলা কি হয়? যেহেতু। আমি যদি শুধু এতটুকু বলতাম যে সিন্স হি স্টাডিড হার্ড, যেহেতু সে কঠোর পড়াশোনা করেছে, আর কিছু বললাম না। দেখেন আমি বললাম যেহেতু সে কঠোর পড়াশোনা করেছে, আর যদি কিছু না বলি, এই ক্লজ দিয়ে আপনি জীবনেও মনোভাব প্রকাশ করতে পারবেন না। তাইলে ভাই এইটাই হইল অধীন ক্লজ, এইটাই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে আমি যদি শুধু এতটুকুই বলতাম যে হি উইল গেট এ প্লাস, সে এ প্লাস পাবে, মনের ভাব প্রকাশে কোনো সমস্যা নাই, তার মানে এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাংলায় যদি বলেন তাহলে বলবেন যে ভাই এইটা হলো স্বাধীন ক্লজ। এটাকে ইন্ডিপেন্ডেন্ট লিখলাম কেন, সরি। তাহলে এটা হচ্ছে গিয়ে বাবা ডিপেন্ডেন্ট ক্লজ। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কুইকলি বলেন তো। এতটুকু বোঝা গেছে কিনা একটু বলেন তো প্লিজ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, অনেকে লিখছেন ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসেন তাহলে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমি আবার আরেকটা বাক্য লিখি। যেমন ধরে নেন এবার আমি একটা বাক্য লিখলাম, উই উইল বা উই মাস্ট হেল্প হিম, আমরা অবশ্যই তাকে সাহায্য করব। দেখেন তো এটা স্বাধীন না অধীন?
ডেফিনেটলি এটা স্বাধীন ক্লজ, কারণ আমরা যদি বলি আমরা অবশ্যই তাকে সাহায্য করব, মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না, এটা স্বাধীন ক্লজ, অথবা এইটাই হলো বাবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে আমি যদি শুধু এতটুকু বলতাম যে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়। এখন দেখেন তো আমি যদি শুধু এতটুকু বলি যদি সে চায়, তা কি যদি সে চায় তাহলে কি আমরা ওর হেল্প করব নাকি কানের নিচে কইসা দিব? কিচ্ছু বললাম না, শুধু কি বললাম যদি সে চায়। তার মানে এতটুকু বললে মনোভাব পুরোপুরি প্রকাশ পায় না। সো আপনি এই অংশটাকে কি বলবেন ভাইজান? আপনি বলবেন ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা আপনি এটাকে বলবেন যদি বাংলায় বলেন ভাই অধীন ক্লজ। ধন্যবাদ প্রিন্স রাকিব ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই যদি এই রকম হয় যে এমন একটা সেন্টেন্স আসছে যেখানে শুধু হি ছাড়া আর সি ছাড়া একটা অংশেরও বাংলা বুঝি নাই, তাহলে আমি কেমনে বুঝবো যে এটা স্বাধীন নাকি অধীন? ভাই স্বাধীন আর অধীন চেনার জন্য আপনার রকেট সায়েন্স জানার দরকার নাই। আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো যে ক্লজের পূর্বে লিঙ্কার থাকে সেটাই অধীন ক্লজ। যেই ক্লজের পূর্বে লিঙ্কার থাকে সেই ক্লজটি সাধারণত বাংলায় লিখে দিলাম, হ্যাঁ, অধীন ক্লজ হয়। আমি এটাকে একটু মজা করে বলি যে ধরেন আপনার হাতে একটা মানে আপনার বাসায় একটা গরু আছে, গরুর গলায় আপনি যখন রশি লাগায় দেন, গরুটা কি আপনার তখন অধীনে থাকে নাকি যখন রশি খুলে দেন তখন অধীন হয়? ডেফিনেটলি আপনি জানেন যে গরুর গলায় রশি লাগায় দিলে সেক্ষেত্রে গরুটা অধীন হয়ে যায়। সিমিলারলি যখন আমরা কোনো ক্লজের গলায় একটা রশি লাগায় দেই, তখন সেই ক্লজটা গরুর মতো অধীনস্থ হয়ে যায়। যেমন দেখেন আমি এই যে ইফ বলছি বলে এটা অধীন হয়ে গেছে, যেমন দেখেন আমি এখানে সিন্স বলেছি বলে এটা অধীন হয়ে গেছে। আমি যদি শুধু এতটুকু বলতাম হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, সে ব্যাপক পড়াশোনা করেছে, দেখেন মনের ভাব শতভাগ প্রকাশ পাচ্ছে, স্বাধীন। লিঙ্কার দিয়ে দিছি, সো এটা হয়ে গেছে অধীন। ওকে, আমি যদি বলি হি ওয়ান্টস, সে চায়, দেখেন মনোভাব প্রকাশ পাচ্ছে, মিনিংফুল একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, একটা ক্লজ হয়ে যাচ্ছে, সো এটা ইন্ডিপেন্ডেন্ট। বা আমি যদি ইফটারে বাদ দিয়ে দেই মানে তাহলে এটা স্বাধীন হচ্ছে, ইফটাকে রেখে দিলে অধীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝে ফেলছি। তো এই যে আমি আপনাদের জন্য এখানে উদাহরণ দিয়ে রেখেছি যে অ্যাজ হি সিক, যেহেতু সে অসুস্থ, এতটুকু বললে জীবনও মনের ভাব প্রকাশ পায় না, তাই এটা অধীন। আপনি আবার অ্যাজটারে বাদ দিয়ে দেন, দেখেন স্বাধীন হয়ে গেছে, হি সিক, সে অসুস্থ, স্বাধীন। দ্যাট ইজ যে লিঙ্কার থাকলে অধীন, লিঙ্কার তুলে দিলে স্বাধীন। হ্যাঁ, হি ইজ নট প্রেজেন্ট হিয়ার, সে এখানে উপস্থিত নাই। ওকে ডিয়ার, একইভাবে দেখেন ইফ হি ডিড দ্য টাস্ক, যদি সে কাজটা করতো, আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এই যে দেখেন ইফ থাকার কারণে এটা অধীন, আমরা ইফকে তাড়াই দেই, হি ডিড দ্য টাস্ক, সে কাজটা করলো, স্বাধীন। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে, Mashur Rahman Rifat has asked me a question. His question is, what is the difference between linkers and connectors? It's really a fantastic question. Just ask me the question at last of the class. At the last portion of this class, I will define you, I will try to explain you what's the difference, what's the core difference between a linker and a connector. It's a very nice question after all. Okay, Mashur Rahman Rifat, just keep it in your mind. Okay dear. আচ্ছা, আমাদেরকে এক ভাই জিজ্ঞেস করলো যে লিঙ্কার সামনে থাকলে, হ্যাঁ, লিঙ্কারটা দিয়ে যদি বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে আমরা প্রথম ক্লজের পর একটা কমা দেই, আর যদি লিঙ্কারটা মাঝখানে থাকে কমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আব্দুল আজিজ ভাই, ধন্যবাদ আব্দুল আজিজ ভাই। আচ্ছা, সো আমরা এতটুকু পারবো ইনশাল্লাহ। এই যে আপনাদের জন্য সেই নোট লিখে দেওয়া আছে, যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হয়। আবার লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কারটি সরিয়ে ফেললে ডিপেন্ডেন্ট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। যেমন আমরা যদি এভাবে বলি যে অল বি ইট মানে যদিও, অল বি ইট শি ইজ স্টিঞ্জি। এই স্টিঞ্জি মানে হচ্ছে কিপটা, হ্যাঁ, আমি এর আগেও আপনাদেরকে কয়েকবার বলেছিলাম, মনে আছে কিনা জানি না। দেখেন আমি বলেছিলাম যে স্টিঞ্জি এর মানেও হলো কৃপণ, মাইজার
এর মানে হলো কৃপণ, বাট দিস টু ওয়ার্ডস আর নট সিনোনিমাস। স্টিনজি মানেও কিপটা, মাইজার মানেও কিপটা, কিন্তু এই দুটো ওয়ার্ড, হ্যাঁ, এই দুটো ওয়ার্ড সমার্থক শব্দ নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই দুটো ওয়ার্ড কেন সমার্থক নয়, এই দুটো সমার্থক কেন নয়, দুটোই তো কৃপণ। হ্যাঁ, এখানে সমার্থক এই জন্যই নয় যে স্টিনজি ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, অন দ্য আদার হ্যান্ড মাইজার ইজ এ নাউন। As adjective and noun are not similar parts of speech, to different parts of speech can neither be synonymous. দুটো আলাদা আলাদা parts of speech কখনোই synonymous হয় না। So the synonym and the antonym of noun will be a noun. On the other hand, if you want to make an antonym or synonym of an adjective, it must be an adjective. বিষয়টা হচ্ছে কি দাদা, আপনি অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ লিখবেন, নাউনের সিনোনিম নাউন লিখবেন, অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ লিখবেন, নাউনের অ্যান্টোনিম নাউন লিখবেন। তার মানে সিমিলার পার্টস অফ স্পিচ না হলে কখনোই আপনি সিনোনিম বা অ্যান্টোনিম বানাইতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন আমরা এইভাবে যদি বলতাম যে যদিও সে কিপটা মনোভাব প্রকাশ পায় না, টাকাঙ্ক্ষা থাকে, যদিও কিপটা, তারপরে কি আমরা কি ওরে দাঁত দিয়ে এনে বাসায় খাওয়াই দিই নাকি ওরে আমরা অ্যাভয়েড করি? আমরা বললাম না, আমরা জাস্ট বললাম যদিও সে কৃপণ। এই যে যদিও কথাটারে বাদ দেন, সে ইজ স্টিনজি, সে কৃপণ, মনোভাব প্রকাশ পাচ্ছে। তাহলে মনোভাব প্রকাশ পাইলে স্বাধীন, প্রকাশ না পেলে অধীন। এতটুকু ইনশাআল্লাহ আমরা বুঝে ফেলাইছি, ঠিক আছে? তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ এটা চেনা হয়ে গেছে। এখন আপনি যেটা মাথায় রাখবেন, কোঅর্ডিনেট ক্লজ। আমরা বলেছিলাম যে ক্লজ গুলোকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করছিলাম, মনে আছে না? এখানে আমার আসলে টাইপিস্ট ভাই নাম্বারিংটা ভুল করে ফেলছে, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, এইটা হলো 3 নাম্বার। আমরা বলেছিলাম 1 নাম্বারটা ইন্ডিপেন্ডেন্ট, 2 নাম্বারটা ডিপেন্ডেন্ট, 3 নাম্বারটার নাম ছিল কোঅর্ডিনেট ক্লজ। 3 নাম্বারটার নাম কি ছিল? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আচ্ছা, এইবার একটু আসেন কোঅর্ডিনেট ক্লজ আবার কি, তাই না? আপনাদের সাথে একটু আগে আমি কোঅর্ডিনেট কনজাংশন গুলো শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম ফ্যান বয়েজ, এই যে ফ্যান বয়েজ, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। অনেকে বলতে পারেন ভাই এগুলোই কিনা, এর বাইরেও আরো কয়েকটা আছে, আরো কিছু আছে। তবে আমাদের কাজ মোটামুটি এন্ড, বাট, অর এবং এর ডি কাজ শেষ করে ফেলতে পারছি আমরা, তাই না? শহীদুল ইসলাম বলতেছে নাউন হলে তো কৃপণতা হয় না। নাউন হলেই কৃপণতা হয়, এটা আপনারা কে বলছে শহীদুল ভাই? ঠিক আছে, নাউন হলেই কৃপণতা হবে, এটা আপনাকে কে বলছে? আপনি যদি বলেন যে তার কৃপণতা আমাকে ভাবায়, আর আপনি বলবেন তার ভাই একজন কৃপণতা, বাংলা শব্দের পার্থক্য আছে না শহীদুল ইসলাম ভাই? আপনি যখন বলবেন যে তার কৃপণতা আমাকে ভাবায়, যে লোকটার এত টাকা থাকার পরেও তার কৃপণতা তখন আসবে। কিন্তু আপনি কি বলবেন যে ভাই সে একটা কৃপণতা? নেভার এভার। ঠিক আছে, পার্থক্য আছে। আমি তো আপনাদেরকে এখানে বাংলা ক্লাস করাইতেছি না, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এগুলো একদম সিম্পল ইস্যু। এই ইস্যুগুলো যদি আমার ব্যাখ্যা করা লাগে, এটা আসলে দুর্ভাগ্যজনক। দেখেন, আমরা অনেকে আসলে এই বিষয়গুলো বুঝি না, বোকার মতো মানে কথাবার্তা বলে ফেলি, এটা ঝামেলা হয়ে যায়। আর আমাদের আসলে সব প্রশ্নের উত্তর দিতে গেলেও বিপদ। তো দেখেন, আপনাদেরকে একটা ডেরিভেটিভস দেখাই, হ্যাঁ, এটা ডেরিভেটিভ দেখাই। ক্রিয়েট শব্দটা হলো ভার্ব। এখন এটা থেকে ডিরাইভ হয়েছে অনেকগুলো ওয়ার্ড, এটা থেকে অনেকগুলো ওয়ার্ড ডিরাইভ হয়। যেমন দেখেন, আমি এর থেকে একটা নাউন নিতে পারি, ক্রিয়েটিভিটি। এটা একটা নাউন। ক্রিয়েট মানে হলো সৃষ্টি করা। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা। আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটা ওয়ার্ডের একাধিক নাউন ফর্ম থাকতে পারে, সবগুলোর বাংলা অর্থ এক জিনিস না, এক না, আলাদা। ঠিক আছে, তো দেখেন, ক্রিয়েট শব্দটা হচ্ছে একটা ভার্ব, যার বাংলা হলো সৃষ্টি করা বা তৈরি করা। ক্রিয়েটিভিটি মানে কি? এর মানে হলো সৃজনশীলতা, সৃজনশীলতা। এবার ক্রিয়েটের নাউন কি আছে? ক্রিয়েটের নাউন হচ্ছে ক্রিয়েচার। এই ক্রিয়েচার মানে হচ্ছে স্রষ্টার কোন একটা সৃষ্টি, অথবা ক্রিয়েচার মানে পতঙ্গও হয়। তারপরে দেখেন তো, আমি এটার আরেকটা নাউন বলতে পারি ক্রিয়েশন। এর মানে হলো সৃষ্টি। এরপরে দেখেন তো, আমি বলতে পারি ক্রিয়েটর। এটা একটা নাউন, এর মানে হলো স্রষ্টা। এর মানে কি?
এর মানে হলো স্রষ্টা। এরপর আমি বলতে পারি ক্রিয়েটিভ, এই যে দেখেন চলে আসছে অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ বাংলা কি সৃজনশীল। ক্রিয়েটিভলি আমি সব লিখতেছি না, সৃজনশীলতার সাথে। এখন ঝামেলাটা হচ্ছে কি দেখেন, খালি নাউন হলেই হয় না, এগুলো বুঝতে হয় ভাই। আপনারা আজীবন জেনে আসছেন যে যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। খেয়াল করেন, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে বাঙালিতে এই জিনিসটারে না বুঝা মনের মতো একটা রুল বানায় ফেলাইছে। তারা বলে দা প্লাস অফ থাকলে, তারা বলে দা এবং অফের মাঝখানে নাউন বসে। কে ভাই আপনি কি জীবনে দেখেন নাই দা আর অফ ছাড়া অন্য ডিটারমিনার তো বসে, দা ছাড়া অন্য ডিটারমিনার বসে, অফ ছাড়া অন্য প্রেপোজিশন বসে। বাঙালি এটার রুল বানাইছে দা এবং অফের মাঝখানে নাউন বসে। বিষয়টা হবে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। এবার আসেন আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দেই, আপনারা এবার এই শূন্য স্থানটারে পূরণ করেন। আমি যদি বলি the create of this universe is Allah। হ্যাঁ, এখন ওই যে ভাই আমারে বললেন যে এটা তো হ্যাঁ নাউন হয়, দেখেন খেয়াল করেন, এই যে এখানে একটা ডিটারমিনার আছে, এই যে একটা প্রেপোজিশন আছে। এইবার বলেন তো ক্রিয়েটের নাউন হবে না? এখন আপনি নাউন হিসেবে কি লিখবেন আমারে বোঝান। নাউন তো অনেকগুলোই হয়, আপনি কি এখানে ক্রিয়েটিভিটি লিখবেন, আপনি কি ক্রিয়েচার লিখবেন, আপনি কি ক্রিয়েশন লিখবেন, নাকি ক্রিয়েটর লিখবেন? আনসার দেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই একবারে মানে সিলি বিষয়, এগুলো বাচ্চাদের বিষয়। এই কোশ্চেন গুলো আমারে না করলেও হয় একদম। তবে এটাও ঠিক, আপনারা কোশ্চেন করলেও এইভাবে দেখেন অনেক কিছু নতুন করে শেখা যায়। তবে ভাই আমাদের মানে সবগুলো প্রশ্নের উত্তর আমি অনেক সময় ইচ্ছা করেই দেই না, বুঝছেন, কারণ সব প্রশ্নের উত্তর দিতে গেলে আমি ক্লাস কভার করতে পারি না, ঝামেলা হয়ে যায়। তাহলে এই যে আপনারা শিখাইলো যে দা এবং অফের মাঝখানে অথবা ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন হয়, হয়তো নাউন হয় না। যেমন ক্রিয়েট একটা ভার্ব, এটাকে জিরান্ডো তো বানাইতে পারি আমরা। তাহলে প্রশ্ন হচ্ছে অনেকগুলো নাউন আছে, আমি কোনটা দিব? ভাই আপনাকে বাক্যের অর্থ মিলাই দেখতে হবে। তো আপনি কি বলতেছেন দেখেন, দিস ইউনিভার্স ইজ আল্লাহ, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ হলো এই পৃথিবীর সৃজনশীলতা, নাউজুবিল্লাহ এটা বলা যাবে না। পতঙ্গ, নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি, নেইবার। আল্লাহ হলো এই পৃথিবীর স্রষ্টা, সরি আকার দিতে ভুলে গেছি। তাহলে আপনার এখানে কি বলা লাগতেছে? ক্রিয়েটর। ওকে, সো দিস ইজ দ্য কেস। আমাদেরকে বুঝতে হবে বিষয়টা, খালি হুদাই একটা ওয়ার্ড দেখে লাফালাফি করলে হবে না। সেন্টেন্সে তার ব্যবহার অনুযায়ী আমাদেরকে পার্টস অফ স্পিচটা বসাইতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাকে আর এই বিষয়ে কোশ্চেন করা আই হোপ আপনার লাগবে না। তাহলে আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এবং কোঅর্ডিনেট দেখে ফেলছি, এতটুকু দেখে ফেলছি। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন কিনা দেখেন তো, যেটা ব্যাখ্যা করলাম, যে জিনিসটা ব্যাখ্যা করলাম এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন কুইকলি। ওকে, এই তো মাশাআল্লাহ, আপনারা তো সব বস, ছোটবেলাতেই বস, তাই না? তাহলে বাবা ধন্যবাদ। চলেন এবার আমরা যাওগা, সামনের দিকে আউগা, একটু সামনের দিকে যাই, ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করি আমরা। আচ্ছা, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে আমরা দেখে ফেলছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজে কোঅর্ডিনেট কনজাংশন গুলো মাথায় রাখেন, এফ এ এন বি ও ওয়াই ই এস। ঠিক আছে ডিয়ার? আচ্ছা আচ্ছা, অনেকে ইয়েস লিখছেন, অনেকে ক্লিয়ার লিখছেন, অনেকে জি স্যার লিখছেন। থ্যাংক ইউ ভাইজান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এটাকে আরো অনেকভাবে পেঁচানো যায়, আমি পেঁচাচ্ছি না, আমি অ্যাজ ইউজুয়ালি বলতেছি। দেখেন যেই ক্লজে সাধারণত দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন আপনারা দেখতেই পাচ্ছেন, তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তবে বাংলাদেশের অনেক বইয়ে লেখা আছে, দেখবেন বাংলাদেশের অনেক বইয়ে লেখা আছে যে সেন্টেন্সে দুইটি সমধর্মী ক্লজের মাঝখানে, খেয়াল করেন কিন্তু তারা বলতেছে দুইটা সমধর্মী ক্লজের মাঝখানে। সমধর্মী বললে কি হবে? সামনেরটা যদি অধীন হয় তাহলে পেছনেরটাও অধীন হবে। খেয়াল করেন কিন্তু এখানে একটা টুইস্ট আছে। অনেক বই বলেছে সমধর্মী দুটো ক্লজের মাঝখানে, তাহলে বিষয়টা হচ্ছে সামনেরটা যদি স্বাধীন ক্লজ হয় তাহলে পেছনেরটাও, সামনেরটা স্বাধীন ক্লজ হলে পেছনেরটাও স্বাধীন ক্লজ, সামনেরটা অধীন ক্লজ হলে পেছনেরটা অধীন ক্লজ, সমধর্মী। এখন দেখেন আমরা বাঁশটা কোন জায়গায় খাই। আমাদেরকে যারা সমধর্মী বলতেছে তারা কোনোদিনও এই অধীন দিয়ে একটা উদাহরণও দেয় না।
তাহলে আমার কথা হলো ভাই আপনি সমধর্মী বললেন, তাহলে দুটো অধীন দিয়ে একটা এক্সাম্পল দেন। তখন তো আপনি আর এক্সাম্পল দিচ্ছেন না। হ্যাঁ, তাহলে এত প্যারানা নিয়ে স্বাধীনই তো বলতে পারেন। এখন বলতে পারেন ভাইয়া দুইটা অধীন নিলে সমস্যা কি? কোনো সমস্যা নাই দাদা। হ্যাঁ, কিঞ্চিত ঝালেমা হয়ে যাবে আপনাকে। সেটা হচ্ছে এই দুইটা অধীনের জন্য তখন আপনাকে আরো দুইটা স্বাধীন ক্লজ আনতে হবে। তার মানে ক্লজ লেখছেন দুইটা, আরো দুইটা, কয়টা হলো? 4টা ক্লজ লাগবে। ঠিক আছে, তাহলে দরকার নাই তো ভাই সমধর্মী বলার। আর যদি সমধর্মী বলেন তাহলে আপনি উদাহরণ দেন না কেন? আপনি মানে কথা বলছেন পুরা 6 আনা, কিন্তু উদাহরণ দিচ্ছেন মাত্র 2 আনা, তাহলে পরে তো হবে না দাদা। ঠিক আছে, আপনি যে কথা বলবেন সেটা উদাহরণ দেওয়া লাগবে না। ওকে, আশা করি বুঝতে পারছেন আর কি। তো দেখেন, আপনি বলতে পারেন যে স্যার দুইটা অধীনে তো হয়, লেখেন না। তো আপনি যখন দুইটা অধীন লিখবেন, অধীন ক্লজ দিয়ে তো মনোভাব প্রকাশ পায় না, তখন সেই দুইটা অধীনের জন্য আরো দুইটা স্বাধীন লাগবে। তার মানে এক সেন্টেন্সে ক্লজ কয়টা হবে? 4টা। তাহলে উদাহরণ দেন। আর তারা তখন উদাহরণ দিচ্ছে না। ঠিক আছে, হয় না এরকম আমি বলছি না, হয়। দেশটা বিশাল বড় বাক্য হয়ে যায়, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আপনাদের সাথে এটা নিয়ে কথা বলেছি এর আগেও আমি। তাহলে দেখেন, আমি দুটো স্বাধীন বাক্য লিখতে পারি। এ ধরনের আমরা লিখলাম মিম ইজ ট্যালেন্টেড। মিম মেধাবী। দেখেন, এতটুকু বললে মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না। আমরা আবার এখানে বললাম she will get a GPA of 5. He will get a GPA of 5. সে GPA 5 পাবে। তাইলে ওস্তাদ এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে, এই যে দেখেন এতটুকু কি ভাইজান? এতটুকু হইলো স্বাধীন ক্লজ। এতটুকু কি ভাই? তাইলে এইটাও হইলো স্বাধীন ক্লজ। এই যে দুইটা সমধর্মী ক্লজ বা দুটো স্বাধীন ক্লজের মাঝখানে এখানে আবার বাট দিয়েন না, এন্ড দিলাম আমরা। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে সো লেখেন, শুনতে ভালো লাগবে। এক ভাই একটু আগে প্রশ্ন করছে, আমি প্রশ্ন দেখছি। অনেক প্রশ্ন আছে যেটা সাথে সাথে উত্তর দেওয়ার প্রয়োজন নাই, পরে আসবে, তখন আমি স্কিপ করি। আপনারা ভাবেন স্যার আমার প্রশ্ন দেখে উত্তর দিচ্ছে না, এই মালটা মনে হয় এই প্রশ্নের উত্তর জানে না। ভাই, আমি যেই জিনিসটা একটু পরে বলবো সেটা আমার আগে বলার দরকার নাই তো। তাহলে দেখেন, আমরা বললাম মিম হচ্ছে মেধাবী। মিম মেধাবী, সে জিপিএ 5 পাবে বা সে A+ পাবে। তাহলে দেখেন, আমরা দুটোর মাঝখানে এবং লাগাই দিই। তাহলে আমরা বলতে পারি মিম মেধাবী এবং সেজন্য সে A+ পাবে। আবার আমরা বলতে পারি মিম মেধাবী এবং সে A+ পাবে। তার মানে এখানে এন্ড লিখলেও যায়, এন্ড সো লিখলেও যায়। এন্ড সো লিখলে শুনতে ভালো লাগে। এই যে একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুটো ক্লজ যুক্ত হলো, এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ। এটা ইনশাআল্লাহ পারবেন, এখানে সমস্যা নাই। তাইলে আমি এতক্ষণ যা যা বলছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকে বাবা, আপনারা একদম ফিল ফ্রি টু আস্ক। ঠিক আছে, আমি রাগ করতেছি কিনা এটা চিন্তা করার দরকার নাই। আপনারা টাকা দিয়ে পড়েন, মাগনা পড়েন না। তবে টপিকের বাইরের প্রশ্ন করেন না, সেই প্রশ্নের উত্তর আমি দিব না। টপিকের ভেতরে মানে আমি এই পর্যন্ত যা যা বলেছি সেই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারেন আমাকে প্লিজ। আর যদি এতটুকু বুঝে থাকেন, ইনশাআল্লাহ আজকে একটা মানে আমরা সেই ফাটাফাটি একটা ক্লাস পাবো ইনশাআল্লাহ। উৎপল মন্ডল ভাই বলছেন ক্লিয়ার, ধন্যবাদ। শহীদুল ভাই বলতেছেন বস। না ভাই, আমি বস না, ঠিক আছে, আপনারাই বস। তাহলে বাবা, আশা করি এতটুকু বুঝে ফেলাইছি। এইবার আসেন, এই পর্যন্ত আমরা যা আলোচনা করেছি মোটামুটি ভাবে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। এন্ড এর আগে কমা ইউজ করে কেন? সজীব ভাই বলতেছে এন্ড এর আগে কমা ইউজ করে কেন? ভাই, এটা প্যারালালিজম এন্ড রিডান্ডেন্সি নামে আমি একটা টপিক নিয়ে আপনাদের সাথে ক্লাস নেব। ওইখানে বলবো আমেরিকানরা এন্ড বাট অর সবকিছুর সামনেই তারা মাঝে মাঝে কমা ব্যবহার করে, যেটা ব্রিটিশরা করে না। হ্যাঁ, এই কাজটা আমেরিকানরা করে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু জানা হয়ে গেছে। এইবার আমরা দেখতেছি যে সাবঅর্ডিনেট ক্লজ না বলে আপনি বলতে পারতেন, বাংলায় যদি বলতেন তাহলে বলতে পারতেন অধীন ক্লজ, অথবা বলতে পারতেন ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার নাউন ক্লজ, 2 নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নাম্বার অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, মজার বিষয় হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম ফ্রেজ ছিল 7 রকমের। আমরা ফ্রেজ পেয়েছিলাম 7 রকমের ফ্রেজ। আর ক্লজ পাচ্ছি আমরা কত? 3 রকমের। তাহলে 7 টাইপের ফ্রেজ পেয়েছি,
থ্রি টাইপের ক্লজ পাচ্ছি আমরা। তার মানে গত ক্লাসে যারা ফ্রেজ দেখে ফেলছেন তাদের কাছে ক্লজ এখন বাচ্চাদের খেলনা মনে হবে, নরমাল একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। আমার জাস্ট আপনারা এতটুকু বলেন যে আপনারা সাবঅর্ডিনেট ক্লজ কি দেখেছিলেন। ওই যে আমরা বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন ক্লজ হলে তার সামনে অবশ্যই একটা লিঙ্কার থাকবে। তার মানে আমাদের অধীন ক্লজের সামনে একটা লিঙ্কার থাকবে। তাহলে আপনি এটাকে এভাবেও বলতে পারেন যে লিঙ্কার যুক্ত ক্লজ গুলো। হ্যাঁ, এই লিঙ্কার যুক্ত বলতে কোন ক্লজটাকে বোঝাচ্ছি আমরা? অধীন ক্লজ আবার তিন প্রকার। তাহলে আসেন আমরা নাউন ক্লজের কাছে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা দেখব নাউন ক্লজ। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে দাদা নাউন ক্লজ কাকে বলে, হ্যাঁ, তখন আপনি বলবেন অনেক সহজ, যে ক্লজ কোন সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে নাউনের কাজ কি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন একটা সেন্টেন্সে নাউন মোট 9টা জায়গায় বসতে পারে। কেউ যদি প্রশ্ন করে যে দাদা কয়টা জায়গায় নাউন বসে, বলবেন 9টা। মনে আছে না? আমি আপনাদেরকে বলেছিলাম যে 9টা জায়গায় নাউন বসে। এই 9টা জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা নাউন ফ্রেজ। খেয়াল করেন কিন্তু 9টা জায়গায় নাউন বসে, 9টা জায়গায় নাউন ফ্রেজ বসে। তবে মাত্র 5 থেকে 6টা জায়গা আছে যে জায়গাগুলোতে নাউন ক্লজ বসতে পারে। তার মানে ক্লজের চাইতে ফ্রেজের পজিশন কিন্তু বেশি। তাহলে আসেন আমি আপনাদেরকে আরেকবার দেখায় দেই। আজ আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, যেহেতু গত ক্লাসে ব্যাখ্যা হয়ে গেছে। যারা এরপরও ব্যাখ্যা দেখতে চান আমাকে বললেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। তো আমরা বলেছিলাম কোন সেন্টেন্সে নাউনের কাজ বা অবস্থান, 1 নাম্বার ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, 2 নাম্বার ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, 3 নাম্বার ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, 4 নাম্বার ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়, 4 নাম্বার গেল এটা। 5 নাম্বার প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাক, মানে প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে যদি সেটা প্রোনাউন না হয় আমরা তাকে নাউন বলি। ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, 2 প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। গত ক্লাসে ব্যাখ্যা করেছি নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। ওকে, হ্যাঁ শহীদুল ইসলাম ভাই পাবেন ইনশাল্লাহ। তাইলে বাবা আমরা দেখলাম নাউনের কাজ, কয়টা কাজ দেখছি? 9টা কাজ দেখছি। তবে যখন ক্লজ হিসেবে নাউনের কাজ দেখবেন তখন কাজ হবে, আমরা 5টা দেখব। 1 ভার্বের পূর্বে সাবজেক্ট হবে, 2 ভার্বের পরে অবজেক্ট হবে, 3 ভার্বের পরে কমপ্লিমেন্ট হবে, 4 মানে এই 4 নাম্বারটা প্রযোজ্য নয় ক্লজের ক্ষেত্রে। প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে, ডিটারমিনারের পরে হবে না, 2 প্রেপোজিশনের মাঝখানে হবে না, অ্যাডজেক্টিভের পরে হ্যাঁ এইটা হতে পারে, তবে বইগুলোতে সবসময় দেয়া থাকে না। আর 9 নাম্বার যেটা, মানে 9 নাম্বারটা এই যে আমরা যদি মার্কিং করি, এটা হলো 4 নাম্বার, হ্যাঁ এটা হলো 5 নাম্বার, এইটা হলো 6 নাম্বার। এই 6টা জায়গাতে আমরা নাউন ক্লজ লিখতে পারবো। তাহলে আসেন আমরা একটু দেখে নেই। তাহলে আমরা চলে আসতেছি, আমি আপনাদেরকে একটু দেখাই নেই যে যে ক্লজ কোন সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। নাউন ক্লজ সম্পর্কে একটা মারাত্মক তথ্য লিখে রাখেন। হ্যাঁ, মারাত্মক একটা তথ্য, এটা খাতায় রাখেন। দুর্দান্ত একটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তথ্যটা হচ্ছে সাধারণত, এই দেখেন সাধারণত বলছি কিন্তু আমি, নাউন ক্লজ গুলোকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। সাধারণত নাউন ক্লজ গুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তবে সব ক্ষেত্রে নয়। কারণ অনেক নাউন ক্লজ রয়েছে যাদেরকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। তাহলে দেখেন 37তম বিসিএস পর্যন্ত অনেকেই একবারে মনে করেন গদ বাঁধা নিয়মে পড়ায় গেছে। হ্যাঁ, গদ বাঁধা নিয়মে পড়ায় গেছে যে যেই ক্লজকে তুলে দিয়ে ইট লেখা যায় সেটা নাউন ক্লজ। হ্যাঁ, ঝামেলা হচ্ছে গিয়ে বিসিএস এ প্রশ্ন চলে আসছে এমন একটা ক্লজ যেটা নাউন ক্লজেই ছিল কিন্তু ইট দিয়ে, মানে নাউন ক্লজ ছিল না বাট সেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। সেটা ছিল অ্যাডভার্ব ক্লজ। আমি দেখাবো আপনাদেরকে। আবার কিছু কিছু অ্যাডভার্ব ক্লজকেও আপাত দৃষ্টিতে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাই এক্ষেত্রে সতর্কভাবে উত্তর দাগাতে হবে। তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমরা যারা মনে করতেছি যে ইট দিয়ে রিপ্লেস করা গেলেই নাউন ক্লজ, তারা চরম বিপদে আছি।
কারণ অনেক নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না, অনেক নাউন ক্লজকে যায়। আবার অনেক অ্যাডভার্ব ক্লজ আছে যেটা আপনাকে আপাত দৃষ্টিতে দেখেই মনে হয় এটা তো ইট দিয়ে রিপ্লেস করা যায়, আসলে যায়, কিন্তু সেটা তো নাউন না, অ্যাডভার্ব ক্লজ। এটাই আমরা ধাপে ধাপে দেখব। তাহলে আসেন আমরা এখন দেখতেছি পজিশন অফ নাউন। শুধু নাউন বললে বোকামি হয়ে যাবে, সাথে সাথে আমরা দেখব পজিশন অফ নাউন ক্লজ। তাহলে আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবেও নাউন বসে। যেমন গতকালকেও বলেছিলাম, আবারও লিখে দেখাচ্ছি, সুমাইয়া ফাউন্ড আব্দুল্লাহ। সুমাইয়া আব্দুল্লাহকে ফোন করলো। আমরা জানি যে ভার্বকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, যদিও আরো কিছু প্রশ্ন করেও অবজেক্ট পাওয়া যায়। তাহলে প্রশ্ন করেন তো, সুমাইয়া কাকে ফোন করেছিল? উত্তর আসতেছে আব্দুল্লাহকে। এছাড়া আমরা জানি যে পরের অংশটা মানে ভার্বের পরের অংশটা যদি অবজেক্ট হতে চায় সেক্ষেত্রে সাবজেক্টের ইকুয়াল হওয়া যাবে না। যেমন আমরা কিন্তু বলতে পারি না যে সুমাইয়া মানেই হইল আব্দুল্লাহ, দুটো কিন্তু এক না, আলাদা। তো আলাদা হয়, আমরা পরের অংশটাকে অবজেক্ট বললাম। এই যে দেখেন সাবজেক্ট পজিশনে নাউন বসছে, এই যে দেখেন অবজেক্ট পজিশনে নাউন বসছে। এখন আমি এই দুটো পজিশনে যদি কোনো ক্লজ লিখি, আপনি অবশ্যই তাকে নাউন ক্লজ বলবেন। তাহলে আসেন আমরা একটু নাউন ক্লজ লিখি। নাউন ক্লজ লিখতেছি আমি। তাহলে প্রথমে আমি লিখতেছি সাবজেক্ট হিসেবে, যেমন আমি যদি এভাবে লিখি যে হোয়াট হি told me is not correct, সে আমাকে যেটা বললো সেটা সত্যি নয়। এবার দেখেন ক্লজ এবং ফ্রেজের ক্ষেত্রে আন্ডারলাইন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ক্লাসে এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি একটা একটা করে ধরে ধরে। হ্যাঁ, এখন দেখেন প্রথমেই প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি কেউ বলে যে এটা কি ক্লজ, আপনাকে আগে চেক করে দেখতে হবে এটা আদৌ একটা ক্লজ কি না। তাহলে আমরা প্রথমে দেখি এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা। 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে একটা সাবজেক্ট আছে, আর এই যে দেখেন এটা থেকে টেন্স চেনা যাচ্ছে, তার মানে ফাইনাইট ভার্ব আছে। সো আমরা একদম মোটামুটি ভাবে ড্যাম শিওর এটা একটা ক্লজ। এইবার আপনি দেখেন তো ভাই, এই পুরো ক্লজটা আন্ডারলাইনে একটা যেহেতু আছে, তার মানে এই ক্লজটা কোথায় আছে? ভার্বের পূর্বে আছে। ভার্বের পূর্বে কি বসে ভাই? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়াটা কার কাজ? নাউনের কাজ। একটা নাউন যেই কাজ করে সেই কাজটা কে করলো? সম্পূর্ণ একটা ক্লজ করলো। তাই এই ক্লজটাই হচ্ছে নাউন ক্লজ। ওকে, আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা চাইলে এই নাউন ক্লজটাকে তুলে দিয়ে দেখেন আমরা এই জায়গাটাতে একটা ইট লিখতে পারি। আমরা বলতে পারি ইট ইজ নট কারেক্ট, এইটা ঠিক না, এটা সত্য না। কোনটা সত্য না? হোয়াট হি টোল্ড মি, আমাকে সে যা বলেছিল সেটা সত্য না। বুঝেছেন কিনা বাবা একটু বলেন তো? আরেকটা এক্সাম্পল দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন দেখেন আমরা যদি এভাবে লিখতাম যে হু ইউ আর, আপনারা জাস্ট আমাকে কমেন্ট করেন এতটুকু একটা ক্লজ হয়েছে কিনা। কুইকলি কমেন্ট করবেন এতটুকু ক্লজ হয়েছে কিনা। আচ্ছা, রিফাত ভাই লিখছে ইয়েস। প্রিন্স রাকিবুল ভাই লিখছেন জি স্যার, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন হু ইউ আর, এই দেখেন আবার বললেন না কিন্তু হু আর ইউ। হ্যাঁ, আমরা আবার হু আর ইউ বলবো না, কিন্তু কেন বলবো না এটা আমি ব্যাখ্যা করেছি। আপনাদের সাথে সম্ভবত সেকেন্ড বা থার্ড ক্লাসে ব্যাখ্যা করেছি বা ফোর্থ ক্লাসে ব্যাখ্যা করেছি। তাহলে দেখেন আমরা এখানে দেখি এটা আগে একটা ক্লজ কিনা, আমরা একটু দেখে নেই। 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, এই যে ইউ নামের একটা সাবজেক্ট আছে, আর দেখে টেন্স চেনা যাচ্ছে ভাইজান, তাহলে এটা ফাইনাইট ভার্ব আছে। সো আমরা একদম আনডাউটেডলি উইদাউট এনি হেজিটেশন আমরা বলে দিতে পারি যে এইটা হলো একটা ক্লজ। ডেফিনেটলি এটা একটা ক্লজ, কারণ একগুচ্ছ ওয়ার্ড সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। এইবার আমি যদি বলি ইজ known to me, এখন অনেকে এইটা দেখার পর প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করতে পারে জানেন? প্রশ্ন করতে পারে যে ভাই এটা আবার কিরাম হলো, ইউ এর পরে আরো আছে, ইজও আছে, এই ইজ আসলো কোনতে? এই কোনতে কোশ্চেন করা যাবে না মনি?
এখানে একটু খেয়াল করেন, অনেকে বলতে পারে, যেমন দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমাদের স্যার আমাদেরকে এইরকম একটা ট্যাগ কোশ্চেন দিয়েছিল, বুঝছেন? এরকম একটা ট্যাগ কোশ্চেন দিয়ে মনে করেন আমরা তো পুরো মনে করেন কট, জায়গায় ব্রেক। আমাদের এইরকম ছিল কোশ্চেনটা, হু ইউ আর ইজ নোন টু মি, দিয়ে বলছে কি যে মনি বাবা সোনারা টুকটুকিরা টিকটিকিরা এটা ট্যাগ কোশ্চেন বানাও। তো এই ট্যাগ কোশ্চেন দেখে তো মনে করেন আমাদের অনেকের নিঃশ্বাস ত্যাগ করে ফেলছি আমরা, মানে কিছু সময়ের জন্য আর কি। ভাই এইটা কেমনে হয়? আমরা এখন ট্যাগ কোশ্চেন করলে এটাকে কি লিখবো, ইজেন্ট ইউ নাকি আরএন্ট ইউ নাকি কি করব বুঝতেছিলাম না, বুঝছেন? সমস্যাটা হচ্ছে এইখানে, আমরা এটাকে আলাদা আলাদা ভাবে না ধরে একসাথে ধরে নিছি। তো ভাই দেখেন তো, এই যে এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে না, দেখেন এখানে কিন্তু একটা এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে। তো আমরা জানি দ্যাট এবং ডাব্লিউএস ওয়ার্ড এগুলো হচ্ছে, মনে করাই দেই, আপনারা তো খালি ভুলে ভুলে যান, তাই না? ভোলা যাবে না। এই যে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম দ্যাট এবং ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো, এগুলো কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, ভুলে যাওয়া যাবে না বাবা। তাহলে আমরা এখানে এই অংশটাকে বলবো এইটা হলো একটা ক্লজ। এবার এই ক্লজটা কোথায় বসছে? এই যে দেখেন ভার্বের সামনে বসছে। ভার্বের সামনে কে বা কারা বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়াটা কার কাজ? নাউনের কাজ। প্রোনাউনও সাবজেক্ট হতে পারে, বাট এটা তার প্রোনাউন না, অনেকগুলো অংশ আছে। তার মানে এই ক্লজটা একটা নাউন ক্লজ। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা চাইলে পুরো অংশটাকে তুলে দিয়ে এখানে একটা ইট লিখতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে ইট ইজ নোন টু মি। ঠিক আছে, ইট ইজ নোন টু মি, এটা আমার জানা। এবার অনেকে বলতে পারে ভাই এই রকম বাক্য পেলে আমরা কিভাবে অনুবাদ করব? এরকম বাক্য অনুবাদ করবেন এই যে এইভাবে। কিভাবে? প্রথমে ইট থেকে এতটুকু অংশ অনুবাদ করেন, যাদের অনুবাদ করতে কষ্ট হয়, ইট থেকে এতটুকু অনুবাদ করেন, তাহলে কি বলবেন? ইট ইজ নোন টু মি, এটা আমার জানা। কি জানা? পরের বার এই এতটুকু অনুবাদ করেন, হু ইউ আর, অর্থাৎ এটা আমার জানা তুমি কে, অথবা তুমি কে সেটা আমার জানা। তার মানে দেখেন অনুবাদ হয়ে গেছে। এবার এটা যদি ট্যাগ কোশ্চেন করতে বলে, পুরো ক্লজটা তো আমাদের ইট, তাহলে মূলত আমরা ট্যাগ কোশ্চেন করব ইট ইজ নোন টু মি। কি হবে ভাই? ইজেন্ট ইট। অনেকে বলতে পারে ভাই ইউ রে ইট বানাইছেন কেন? ভাই এখানে তো ইউ সাবজেক্ট না, এই এতটুকু হলো আমাদের সাবজেক্ট। ক্লজটা যখন সাবজেক্ট হয় আমরা সেটাকে ইট ধরে নেই। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন হু আর ইউ কেন হলো না? এই বিষয়টা আমি আপনাদের সাথে এমবেডেড সেন্টেন্সে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমার পক্ষে আলোচনা করা সম্ভব না, অলরেডি ডিসকাসড বিষয়টা, হ্যাঁ ডিসকাস করা হয়ে গেছে। আচ্ছা তাহলে আসেন আমরা এবার সামনের দিকে যাব। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে দেখা হয়ে গেছে, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসছে। এখন আমরা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ দেখব। তাহলে আমরা কয়েকটা উদাহরণ নেই। আচ্ছা তার আগে মনে করাই দেই ভাই, আমরা কিন্তু জানি যে সাধারণত ভার্বকে তাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। এর বাইরেও অনেক প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, ওইদিকে আমরা যাচ্ছি না এখন। তাহলে দেখেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম আই নো, আমি জানি অথবা আমি চিনি। বাক্যটা এখানে শেষ হয়ে যাইতে পারতো। এবার আপনি ভার্বটাকে প্রশ্ন করলেন যে সুমন ভাই আপনি জানেন, খুব ভালো কথা, তা কি জানেন বা কি চেনেন? উত্তর আমি বললাম রূপা, আমি রূপাকে চিনি। তাহলে আপনি কাকে চিনেন? রূপাকে। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট হিসেবে এখানে কি বসছে? নাউন বসছে। দেখেন আমি মানে রূপা না, রূপা মানে আমি না, তার মানে এটা অবজেক্ট। ওকে, অবজেক্ট। এইবার আসেন আমি এতটুকু মুছে ফেলে আমি যদি এইভাবে বলতাম আই নো who has done this, তখন বাংলা হয়ে যেত আমি জানি who has done this, আমি জানি কে এটা করেছে। তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা একগুচ্ছ ওয়ার্ড পাচ্ছি, 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। আর আমাদের জানা আছে যে হু নিজেই সাবজেক্টের কাজ করে, হ্যাজ দেখে টেন্স চেনা যাচ্ছে, সো এটা হলো আমাদের জন্য ফাইনাইট ভার্ব। তাহলে এই পুরো গুচ্ছটাকে আপনি আমি আমরা ক্লজ বলতে পারি।
এবার পুরো ক্লজটাতে দেখেন আমরা ভার্বের পরে আমরা পেলাম হু হ্যাজ ডান দিস, যে এটা করেছে। যে এটা করেছে সে একটা কি ব্যক্তি। এখন আমি জানি কে এটা করেছে বা যে এটা করছে সেটা আমি জানি, তার মানে আমি মানে সে, সে মানে আমি, তা কিন্তু না, আলাদা। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার আপনারাই বলেন অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তার মানে এটা একটা নাউন ক্লজ। এবং দেখেন আমরা চাইলে কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে আই নো ইট, আমি এটা জানি। আচ্ছা, আমি এটা জানি। তাহলে দেখেন আমরা বুঝে ফেলছি। এবার আমি আরেকটা উদাহরণ দেই, যেমন আমি বলতে পারি she told, সে বলল। আপনি প্রশ্ন করলেন যে ভাই সে কি বলল, উত্তরে বললাম what she knows, সে যা জানে। তাহলে সে যা জানে সেটাই আমাদেরকে বললো। আপনি কি এখন বলবেন যে সে মানে সে যা জানে? না, সে জানে যেটা সেটা তার জ্ঞান, আর সে হচ্ছে ব্যক্তি, দুটো জিনিস আলাদা। তাহলে এতটুকু হচ্ছে আমাদের জন্য অবজেক্ট। এইবার দেখি এটাকে অবজেক্ট বললাম, এটাকে ক্লজ বলা যায় কিনা। 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, টেন্স চেনা যাচ্ছে, সো ফাইনাইট ভার্ব আছে, সো আমরা এটাকে একটা ক্লজ বলতে পারি। এখন দেখেন তো এই ক্লজটা কোথায় বসছে? ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসছে। অবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ, তাই এটা একটা নাউন ক্লজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। she told it, সে এটা বলল। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কি কি জানলাম? সাবজেক্ট হিসেবে নাউন বসে বা নাউন ক্লজ বসে, ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন বা নাউন ক্লজ বসে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। যেমন উই আর স্টুডেন্টস, এই বাক্যে আমরা মানে স্টুডেন্টস, স্টুডেন্টস বলতে আমরা, আমাদেরকে বোঝানো হচ্ছে। তার মানে ভার্বের আগের এবং পরের অংশ একে অপরকে এক্সপ্রেস করতেছে, তাই এটা কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আমরা ফ্রেজের ক্লাসে দেখেছিলাম যে কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে। ওই যে বলেছিলাম এন্ড, বাট, অর দ্বারা একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে। তার মানে কমপ্লিমেন্ট হিসেবে দেখেন আমি যদি বলি আই অ্যাম সুমন, তাহলে আই হলো সাবজেক্ট, অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হলো কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টকে যুক্ত করে লিঙ্কিং ভার্ব। কি এটা? নাউন। আবার আমি বলতে পারি আই অ্যাম অনেস্ট, কথার কথা কিভাবে বলে না। তারপর আমরা লিখলাম এই যে আই হলো সাবজেক্ট, অ্যাম একটা লিঙ্কিং ভার্ব, অনেস্ট এইটাও কমপ্লিমেন্ট, কারণ এই বাক্যে আমি মানে অনেস্ট, অনেস্ট মানে আমি, এই বাক্যে আমি সুমন, সুমনে আমি, এইটাও কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট হিসেবে কি বসছে বাবা? অ্যাডজেক্টিভ বসছে। তার মানে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। তবে কোন ক্লজ যখন কমপ্লিমেন্ট হিসেবে থাকে, আই রিপিট, একটা ওয়ার্ড কমপ্লিমেন্ট হিসেবে থাকলে সেটা নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। বাট একটা ক্লজ যখন কমপ্লিমেন্ট হিসেবে থাকে, তখন সেটা কনফার্ম নাউন ক্লজ, অন্য কিছু হবে না। ওকে, আসেন তাহলে আমরা একটু উদাহরণ দেখে নেই। কমপ্লিমেন্ট হিসেবে নাউন পেয়েছি, এখন আমরা দেখব কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে কিনা। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। এবার নাউন ক্লজটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে দেখব। আসেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম, আমার বউয়ের নাম লিখতেছি। হ্যাঁ, আমার বউয়ের নাম লিখলাম খাদিজা। আমার বউয়ের অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে খাদিজা। আমি লিখলাম খাদিজা ইজ, খাদিজা হলো, বাক্যটা এখানে শেষ না করে আমি একটু উদাহরণ দিলাম, খাদিজা ইজ হুম আই লাভ মোর দ্যান আই ক্যান সে। আমি আর বেশি দূরে গেলাম না, আমার বউ শুনলে খুশি হয়ে যাবে। তো দেখেন আমি লিখলাম খাদিজা ইজ, খাদিজা হলো হুম আই লাভ, যাকে আমি ভালোবাসি। তা যাকে আমি ভালোবাসি সে কিডা? খাদিজা। এই খাদিজা কিডা? যারে আমি ভালোবাসি। তাহলে যারে আমি ভালোবাসতেছি এবং আগেরটা পরেরটা সিমিলার না? হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তিনি খাদিজা। খাদিজা হচ্ছে, অনেকে ভাবে যে আমার বোন নাম মনে হয় রূপা, আমি এমনি রূপা লিখি। হ্যাঁ, অনেকে ভাবে রূপা, না ভাই আমার বউ রূপা হবে কেন, হীরা হবে। হ্যাঁ, জান্নাতি হীরা মুক্ত হবে আর কি। তাহলে আমরা চলে আসি বাবা এই জায়গাটাতে। দেখেন এই হলো আমাদের সাবজেক্ট, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব।
কেন লিঙ্কিং ভার্ব? আমরা জানি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে সেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এইবার আপনি একটু খেয়াল করেন তো এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা, আছে। এই যে দেখেন একটা সাবজেক্ট আছে, এই যে দেখেন ফাইনাইট ভার্ব আছে, তাই এইটা একটা দাদা ক্লজ। এই ক্লজটা কি অবজেক্ট বলা যাবে? যাবে না, কারণ যারে ভালোবাসি সেই খাদিজা, খাদিজা যারে আমি ভালোবাসি। তাহলে আগের এবং পরের অংশ যেহেতু এক, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। যেহেতু কমপ্লিমেন্ট সেহেতু এটা নাউন ক্লজ। এইবার এতদিন যারা অতি আবেগে উৎসাহিত হয়ে, এতদিন যারা অতি আবেগে উৎসাহিত হয়ে খালি মেসেজ মানে আপনারা ওই লিখে দিয়ে গেছেন ইট দ্বারা রিপ্লেস করলেই নাউন ক্লজ, ওদেরকে জিজ্ঞেস করেন যে ভাই জীবনে কি ব্যক্তিরে আমরা মানে আমি যদি বলি যে খাদিজা ইজ ইট, জীবনে এটা বাক্য হবে? দেখেন তো হয় নাকি? আমরা কি কখনো বলবো শি ইজ ইট? জীবনেও হবে না, জীবনেও হবে না। হ্যাঁ, আমরা ইট বলতে পারি যখন ছোট বাচ্চা হয়, তার ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি। আবার যখন কারো জেন্ডার বা লিঙ্গ জানা থাকে না, সে কি বেডা নাকি বেডি, পুরুষ নাকি মহিলা, যেমন একজন আপনার দরজায় এসে ঠক ঠক করে নাড়া দিচ্ছে, কড়া নাড়া দিচ্ছে, তখন আপনি বললেন হু ইজ ইট? বাংলা হলো কেরে। এই যে দেখেন কেরে, এই যে বাবা, এই ইট তখন। কিন্তু আপনি এখানে বুঝতেছেন খাদিজাটা বেডি মানুষ, এরপরেও যদি আপনি জেন্ডার না চিনেন তাহলে বুঝতে হবে আপনার ডেঞ্জার আছে, আপনার বিপদ আছে। আপনার এক ফাইলে যথেষ্ট, একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো আমরা, তাহলে আপনি সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফুল ক্লাসের পরে আমরা এই টপিকের পিডিএফ ফাইল দিয়ে দেবো, ডোন্ট টেক ইট নেগেটিভলি। হ্যাঁ, তাহলে এবার দেখেন তো ভাই, যারা বলতেছিল এতদিন যে নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ওগুলো বলবেন আপনারা ইট দিয়ে রিপ্লেস করেন, করেন, পারবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে হি ইজ হু ভেক্সেস মাই কাজিন। হি ইজ হু ভেক্সেস মাই কাজিন। এই যে হি হইল আমাদের এখানে সাবজেক্ট, এই যে ভার্ব, লিঙ্কিং ভার্ব বলা যায়। সে হচ্ছে ওই ব্যক্তিটা who vexes my cousin, যে আমার কাজিনরে বিরক্ত করে। তাহলে আমার কাজিনরে বিরক্ত করে কিটা? এই যে লোকটা, এই লোকটাকে আমার কাজিনরে বিরক্ত করে। তাহলে আগেরটা পরেরটা এক, তাহলে মাননীয় স্পিকার এটা কি? এটা কি মানে ফুসকা আর ঝালমুড়ি হবে? নো, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? আবার জিগায় যে নাউন ক্লজ বসে। এবার কাউরে বললেন যারা এটারে নাউন ক্লজ বলে, বলবেন যে নাউন ক্লজ রে আপনারা ইট দিয়ে রিপ্লেস করেন, তাহলে জীবনে আপনি বলতে পারবেন হি ইজ ইট? জীবনেও যাবে না। শি ইজ ইট? যাবে না। তার মানে যারা ভাবতেছে নাউন ক্লজ ইট দিয়ে রিপ্লেস করা যায়, সব ক্ষেত্রে যায় না। যদি যায় তাহলে এটা রিপ্লেস করেন, এত সোজা যাবে না, সব সময় যায় না। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে যায় না। আবার দেখেন আমি বলতে পারি দিস ইজ what I want, this is what I want, এটা হলো আমি যা চাই, আমি যা চাই সেটাই এটা, এটাই সেটা। তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি এটা বাবা? এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন ক্লজ বসে। মজার ব্যাপার, এটার এবার ইট দিয়ে রিপ্লেস করা যায়। দিস ইজ ইট, দিস ইজ ইট। ঠিক আছে, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কারণ বস্তুরে আমরা ইজিলি ইট দিয়ে রিপ্লেস করতে পারি, ব্যক্তিরে তো সবসময় ইট দিয়ে রিপ্লেস করা যায় না। আশা করি আজকের পরে আমারে আপনার আর প্রশ্ন করার প্রয়োজন নাই যে ভাই নাউন ক্লজকে কখন ইট দিয়ে রিপ্লেস করা যায় না। এই সজীব ভাই খালি বারবার কোশ্চেন করতেছে কখন ইট দিয়ে রিপ্লেস করা যায়, ব্যাখ্যা করেন। আরে ভাই আমার টপিকটা শেষ তো করতে দিবেন রে ভাই। আমি তো বলছি যে আপনাদের প্রশ্ন আমি দেখতেছি, আমি উত্তর দিচ্ছি না। যে জিনিসটা আমি 4 নাম্বার 5 নাম্বার লাইনে গিয়ে বলবো, আপনি 1 নাম্বার লাইনে ওটা জানতে চাইলে গিট্টু লাগে না? গিট্টু লাগে যায়, প্যাচ লাগে। তো ভাই আমাকে শেষ করতে দেন, দেখবেন একে একে সব প্রশ্নের উত্তর পাবেন। আজকের এই ক্লাস দেখার পরে আপনারা আর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলো আটকাতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আর আপনার বাসায় স্টাডি করতে হবে। এখন যদি ভাবেন যে সব আমি গোলাই খাওয়াই দিব ভাই, তাহলে বিপদ। বিশ্বাস করেন, আমার কাছে 5 বছরও যদি আপনি টানা পড়েন, এরপরও আমি কেন, পৃথিবীর কেউ আপনাকে সারা জীবন পড়লেও সব শেষ করা দিতে পারবে না। আমরা কোনোদিনও কোনো টপিকের সব জানতে পারি না ভাই। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এতটুকু দেখে ফেলছি। বাকিগুলো তো মনে করেন একদম নরমাল। তো আমরা জানি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। দেখেন মাথা রেখেন, প্রোনাউনও হয়, বাট আমাদের আজকের আলোচনায় কি প্রোনাউন আসবে? আসবে না। তাহলে দেখেন আই নো নাথিং অ্যাবাউট রাজীব। এই যে অ্যাবাউট প্রিপোজিশনটার পরে রাজীব একটা নাউন। এখন আমরা দেখব প্রিপোজিশন প্লাস নাউন ক্লজ। তো এখানে আমরা কি বলেছিলাম? আই নো নাথিং অ্যাবাউট রাজীব।
আমি এটাকে এভাবে বলতে পারি কিনা দেখেন তো, I know nothing about where Rajiv lives now. রাজীব এখন কোন জায়গায় বাস করে সেই সম্পর্কে আমি কিছু জানি না। এই যে দেখেন where Rajiv lives now, এটা একটা ক্লজ। এখন আবার প্রশ্ন করেন না যে সুমন ভাই এটা কি জন্য ক্লজ, তাহলে খবর আছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে এন্ড অলসো ফাইনাইট ভার্বও আছে। সো আমরা এই অংশটাকে ক্লজ বলবো। এই ক্লজটা কোথায় বসছে? প্রিপোজিশনের পরে বসছে, তাহলে এটা নাউন ক্লজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। I know nothing about it. এই যে রিফাত ভাই লিখছে, সুন্দর একটা সেন্টেন্স লিখছে। আচ্ছা, এবার চলে আসি আমরা নাউন বা নাউন ফ্রেজের অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, এটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি। আবার আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, তবে এই অংশটা আমি এখন ব্যাখ্যা করব না। হ্যাঁ, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। কামিং সুন, এই একটা জায়গা আমি এখন ব্যাখ্যা করলে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, এই একটা জায়গা আমি এখন ব্যাখ্যা করলে আপনার মাথার উপর দিয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তাহলে আমরা আপাতত মাথা রাখি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। আরেকটা যে জায়গা অ্যাপোজিশন হিসেবে, এটা নিয়ে আমরা জাস্ট একটু পরে কথা বলবো। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আসেন সামনে গিয়ে ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা দেখব। তার আগে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ না জানলে এটা জানতে আপনার কষ্ট হয়ে যাবে। এটা আরেকবার চলে আসছে, ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখছি নাউনের অবস্থান, এখন আমরা যে নাউন ক্লজ লিখে রাখছি, এই যে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ লিখে রাখছি, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ লিখে রাখছি, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ লিখে রাখছি। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি একটু পরে অ্যাপোজিশনের বিষয়টা ব্যাখ্যা করছি, জাস্ট একটু ওয়েট করেন, মজা পাবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ দেখার আগে আপনাকে একটু রিলেটিভ প্রোনাউন শিখতে হবে। রিলেটিভ প্রোনাউন শিখতে হবে। রিলেটিভ প্রোনাউন গুলোকে আমরা সংক্ষেপে আরপি বলবো। হ্যাঁ, অবশ্যই এখানে আরেকটা বিষয় থাকে, আমরা শুধু রিলেটিভ প্রোনাউনই শিখি, আমরা অনেকে রিলেটিভ অ্যাডভার্বটা শিখি না। এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও আপনাদের এই গ্রুপে পোস্ট করে দেব। ভিডিও পোস্ট না করে ভিডিও লিংক দিয়ে দেব, ঠিক আছে? আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিয়েন, তাহলে ইহকালে আপনারা অন্তত প্রোনাউনে আর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, অনেকে প্রশ্ন করতে পারে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। হ্যাঁ, আমি এটা ডিটেইল দিয়ে দেব আপনাদেরকে। আপনি জাস্ট খেয়াল করেন, যদি কখনো এরকম দেখেন, ধরেন কোনো একটা সেন্টেন্সে একটা নাউন চলে আসছে অথবা একটা প্রোনাউন চলে আসছে, যদি দেখেন কোন একটা সেন্টেন্সে একটা নাউন বা প্রোনাউনের পরে দ্যাট দেয়া আছে অথবা ডব্লিউএস ওয়ার্ড দেয়া আছে, আপনি যদি দেখেন যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পরে বসছে, আপনি অবস্থানটা দেখেন ভাই, এটা নাউন বা প্রোনাউনের পরে বসছে। পরে বসে সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি এই নাউন বা প্রোনাউনটাকেই বোঝায় বা নির্দেশ করে, আবারও বলি, নাউন বা প্রোনাউনের পরে থাকা দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের নাউন বা প্রোনাউনটাকেই বোঝায় বা নির্দেশ করে, তখন আমরা এই অংশটাকে রিলেটিভ প্রোনাউন এবং প্রয়োজন অনুযায়ী রিলেটিভ অ্যাডভার্ব বলি। অনেকে প্রশ্ন করতে পারেন রিলেটিভ অ্যাডভার্ব কয়টা? 4টা। কি কি? when, where, why and how। এই 4টাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব, বাকিগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বাকি যে ডব্লিউএস ওয়ার্ড গুলো আছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা উদাহরণ দেই, তাহলে ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ইন্টারেস্টিং আরেকটা তথ্য হচ্ছে, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনটাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হইছে বাবা, বাংলা হলো গিয়ে পূর্বপদ। অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে কি? পূর্বপদ। আসেন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই ফাউন্ড রিফাত। আমি রিফাতকে ফোন করেছিলাম। বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা যদি চাই যে আজকে রিফাতের একদিন, আপনাদের যতদিন লাগে, আপনারা আরো কিছু বলতে চাচ্ছেন,
সেক্ষেত্রে আপনি বলতে পারেন হু। আমি রিফাতকে ফোন করেছিলাম, হু যে, এই যে মানে কে বাবা, এই যে মানে হলো রিফাত, তার মানে এরপরে যে নাউনটা ছিল এই ডব্লিউএস ওয়ার্ডটা মূলত সেই নাউনকে নির্দেশ করতেছে। আমি এটাই বলেছিলাম যে নাউন বা প্রোনাউনের পরে যদি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড চলে আসে এবং সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের নাউনটাকেই বোঝায়, তখন এই ডব্লিউএস ওয়ার্ডটাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখেন, আই ফোন রিফাত, আমি রিফাতকে ফোন করেছিলাম, যে যে হু লিভস ইন ইউএসএ। আপনাদের সাথে ফান করে বলছিলাম, মনে আছে কিনা, যে রিফাত থাকে কোথায় থাকে, উত্তর শনির আখড়ায় থাকে। হ্যাঁ, একটা মজার বিষয় বলি, দেখেন মানে আমার আব্বা আম্মা দুইজনই মুন্সিগঞ্জের মানুষ, বুঝছেন, তবে আমার জন্ম হয়েছে দিনাজপুরে। আমি সবাই দিনাজপুরেই বলি। তো আমি যখন ঢাকা থেকে গ্রামে যেতাম, আমাকে অনেকে প্রশ্ন করতো, ভাইয়া কোথা থেকে আসছো, তখন বলতাম ইউএসএ থেকে আসছি। অনেকে তো বুঝতো না, রে ভাই কয় কি ইউএসএ থেকে আসছে। আমার একটা ভাব আসতো, ওরাও ভাবতো আমাদের গ্রামের ছেলে দেখছো আমেরিকায় পড়াশোনা করে। আমি তো আসলে ভাই ওনার ইউএসএ দিয়ে উত্তর শরীর আঁকড়া বোঝাইতাম। এখন উনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বোঝাই, তো আমার দোষ না, বুঝছেন। তো জাস্ট আমি একটু ফান করে বললাম আর কি। তো দেখেন এইখানে কিন্তু দেখেন দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা কি বাবা, আই ফাউন্ড রিফাত। আরেকটা বাক্য আছে, দ্বিতীয় বাক্য, এটা হচ্ছে রিফাত লিভস ইন দা ইউএসএ। তাহলে বাক্য কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে রিফাত লিভস ইন দা ইউএসএ, আরেকটা বাক্য হচ্ছে আই ফাউন্ড রিফাত। তাহলে আমরা দুইটা বাক্য পেলাম, একটা হচ্ছে আই ফাউন্ড রিফাত, আরেকটা বাক্য হচ্ছে রিফাত লিভস ইন দা ইউএসএ। বাক্য কয়টা, দুইটা। এই যে আলাদা আলাদা বাক্য দুটোকে রিলেটেড করেছে কে, এই যে আলাদা বাক্য দুটোকে যা রিলেটেড করে তার নামে রিলেটিভ প্রোনাউন। আর তখন আমরা আগের নাউনটাকে আর নাউন না বলে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জাস্ট ছোট্ট করে একটু বলেন তো বাবা। সজীব ভাই লিখছেন জি, ধন্যবাদ সজীব ভাই। তাহলে খেয়াল করেন, এই যে আমরা বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম। মজার ব্যাপার হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা, আমি চাইলে এই ক্লজটার এতটুকু মুছে ফেলতে পারি, বাদ দিতে পারি। দেখেন আমি জাস্ট এতটুকু বলতে পারি, আই ফোন রিফাত, আমি রিফাতকে ফোন করেছিলাম, বাক্য শেষ। এইবার এই বাক্য সম্পর্কে মানে এই রিফাত সম্পর্কে আমাদেরকে আরেকটু তথ্য দিচ্ছে। তো আমরা কিন্তু জানি যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। খেয়াল করবেন, যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে, আর যে ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে বলা যাবে না। আমরা বলবো যে ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আগে আসেন আমরা একটু দেখি এইটা একটা ক্লজ কিনা। 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে দেখেন হু নিজেই সাবজেক্টের কাজ করতেছে, লিভস দেখে টেন্স চেনা গেছে, ফাইনাইট ভার্ব আছে। সো আমরা বুঝে ফেলাইছি যে এইটা হলো একটা ক্লজ। এখন এই ক্লজটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে। নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। কিন্তু পুরো একটা ক্লজ যেহেতু আছে তাই এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ গুলোই 2-4টা কিঞ্চিত ব্যতিক্রম বাদ দিলে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটাই হলো মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছেন কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান। আমার মনে হয় না এই জায়গাতে আর রকেট সায়েন্সের মতো কঠিন কিছু আছে, আপনারা বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। এইবার দেখেন আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত যে ক্লজ কোন নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সাধারণত তাকেই অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এটা আমরা অলরেডি বুঝে ফেলাইছি। এবার দেখেন এক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে নাউন প্রোনাউনের পূর্বে অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। অ্যান্টিসিডেন্ট না থাকলে কখনোই অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। অ্যান্টিসিডেন্ট না থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে কেউ যদি আপনাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার জন্য আবশ্যক জিনিসটা কি, আপনি বলে দিবেন অ্যান্টিসিডেন্ট। এবার আসেন আমরা একটু সিওসি দেখি। আমরা এখন দেখব সি ও সি। অনেকে বলতে পারে ভাই সিওসি তো একটা খেলার নাম, ক্ল্যাশ অফ ক্ল্যান। নো দাদা, এখন আমরা দেখব ক্ল্যাশ অফ ক্লজেস।
হ্যাঁ, ক্ল্যান মানে গোত্র, গোত্রীয় দ্বন্দ্ব দেখবো না আমরা, ক্লজীয় দ্বন্দ্ব দেখব। তাহলে এখন ওস্তাদ আমি একটা কাজ করতেছি, আমি ভাগ করে দিচ্ছি, আপনারা আমাকে বলবেন এই দুই ভাগে কি ক্লজ আছে, দেখি আপনারা বলতে পারেন কিনা। তাহলে আমি এখানে একটা বাক্য লিখলাম, আই নো হু ডিড ইট, আপনারা বলবেন হু ডিড ইট, এটা কি ক্লজ। আরেকটা বাক্য লিখলাম, আই নো দ্য ম্যান or I know the lady who did it, আপনারা বলবেন এখানে who did it কোন ক্লজ। আমি আবার লিখতেছি, he wants what or which I bought yesterday, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, what I bought yesterday অথবা which I bought yesterday, এখানে what না থাকে which থাকতে পারে। হ্যাঁ, আবার আমি এখানে আরেকটা বাক্য লিখতেছি, he wants the toy which I bought yesterday, আপনারা আমাকে বলবেন এই দুটো ক্লজ কোনটা কি ক্লজ, দেখি কে বলতে পারেন। ওয়াও, মাশাআল্লাহ, এই যে অনেকে বলা শুরু করছেন। আসেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন ডান পাশের ক্লজ গুলো হলো অ্যাডজেক্টিভ ক্লজ, বাম পাশের ক্লজ গুলো হচ্ছে নাউন ক্লজ। প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন, ভাইয়া এই যে দেখেন ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসছে, তাই এটা নাউন ক্লজ, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আই নো হু ডিড ইট অর্থাৎ আই নো ইট। এবার দেখেন হি ওয়ান্টস, সে চায়, তা কি চায়, হোয়াট আই বট, এই যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসছে, তাই এটা একটা নাউন ক্লজ, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, হি ওয়ান্টস ইট। কিন্তু আমি যদি বলি আই নো হি ওয়ান্টস, এই যে দেখেন দ্য লেডি, এই হু মানে কাকে বোঝাচ্ছে, লেডিকে বোঝাচ্ছে, তার মানে এখানে একটা অ্যান্টিসিডেন্ট চলে আসছে। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, যাকে বোঝায়, তার নামই অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখেন এই যে এই পাশের যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটাও হু ডিড ইট, এইটাও হু ডিড ইট, তবে এই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এইখানে দেখেন which বলতে টয়টাকে বোঝাচ্ছে, সো এটা একটা অ্যান্টিসিডেন্ট, তাই আমরা এই ক্লজটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এতটুকু বুঝতে পেরেছেন কিনা জাস্ট কুইকলি একটা কমেন্ট করে জানান। এতটুকু বুঝতে পেরেছেন কিনা জাস্ট কুইকলি একটু কমেন্ট করে জানান। আচ্ছা যাক, মাশাআল্লাহ, অনেকেই লিখছেন, বোঝা গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এইবার আপনাদের মনে আছে কিনা আমি মনে করায় দেই, আমরা একটা জায়গা ছেড়ে আসছিলাম, সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। এখন আমরা অ্যাপোজিশনটা একটু দেখে নেই, আপনাদেরকে একটু মনে করায় দেই, আমি গত ক্লাসেও করাইছি, আরেকবার মনে করায় দেই। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ পড়েছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। এই অনেকে অতিরিক্ত তথ্য বলে, মাথায় রাখবেন অতিরিক্ত তথ্য কিন্তু অ্যাডজেক্টিভ, দ্বিতীয় পরিচয় হতে হবে। তাহলে অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা ক্লজ না হলে
সাধারণত কমা দ্বারা পৃথক থাকে। আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, ওই উদাহরণটাই আমি আপনাদেরকে মনে করাই দিই। ধরেন আমি বললাম যে আই লাভ মাই বেটার হাফ। আমি আমার বেটার হাফ রে ভালোবাসি, আমি আমার অর্ধাঙ্গীরে ভালোবাসি। এই যে দেখেন, বেটার হাফ মানে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই আপনার অর্ধাঙ্গিনী কিটা? আমি বললাম হায় হায়, কি বলেন, কেন? খাদিজা। তাহলে ভাই প্রশ্ন করতে পারেন, ভাই খাদিজা কিটা? কেন? মাই বেটার হাফ। এই যে দেখেন, খাদিজাটা যেহেতু মাই বেটার হাফের দ্বিতীয় পরিচয় দিচ্ছে, তাই এই অংশটাকে আমরা কি বলবো? অ্যাপোজিশন। এই যে দেখেন অ্যাপোজিশনটা, এটাও কিন্তু একটা নাউন, কমা দ্বারা পৃথক আছে। আবার আমি বলতে পারি মাই বেটার হাফ loves me more than anything of the world. আচ্ছা, মোর দেন এত কিছু লিখলাম না, এই পর্যন্ত রাখলাম। এনিথিং লিখলে আবার আপনারা জিজ্ঞেস করবেন তার বাবুর চেয়ে কি আপনার বেশি ভালোবাসে, দরকার নাই আমার, এই পর্যন্ত রাখলাম। আমি বললাম মাই বেটার হাফ লাভস মি, আমার বউ আমারে ভালোবাসে। এবার আপনারা জিজ্ঞেস করলেন, ভাই আপনার বউ, এই মহিলা কিডা, এই বেডি কিডা? বললাম কেন? খাদিজা। এই যে দেখেন তো, মাই বেটার হাফ মানে খাদিজা, খাদিজা মানে বেটার হাফ। তাহলে আগের আর পরের অংশ যেহেতু এক, সো পরের অংশটাই হলো অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হিসেবে এখানে কি বসছে দাদা? আবার জিগায় নাউন বসছে। সো আপনি যদি অ্যাপোজিশন হিসেবে কোনো ক্লজ পান, সেটা নাউন ক্লজ। যদি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে কোনো ক্লজ পান, সেটা নাউন ক্লজ। ওকে, সাইফুল ইসলাম সজীব ভাই বলতেছেন, স্যার মডার্ন ইংলিশে হু এর পরিবর্তে দ্যাট ইউজ করা এটা সঠিক কিনা? এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ। যান, এটা নিয়ে অনেকের সংশয় আছে, দ্বিধা আছে। হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ। সুন্দর একটা প্রশ্ন করছেন স্যার, সব সময় কি মাঝে কমা থাকবে? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দেখবেন সব সময় কমা থাকে না। সব সময় কমা থাকে না। এই যে অনেক সময় এখানে কমা না দিয়ে সামনে এবং পিছনে হাইফেন দেয়া থাকে, হাইফেন দেয়া থাকে, এইভাবে থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। এইবার আসেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা খুব গুরুত্ব সহকারে যদি না দেখেন, একটা চরম পর্যায়ের বিপদে পড়তে পারেন, বুঝতে কষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনারা এখন যেটা মাথায় রাখবেন সেটা হলো, অ্যান্টিসিডেন্টের পরে, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, অ্যান্টিসিডেন্ট এর পরের দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ টি, দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ টি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হলে তা নাউন ক্লজ হয়। খুব মনোযোগ সহকারে দেখেন, গভীর মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, অন্যদিকে অ্যান্টিসিডেন্ট এর পরের দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটি অ্যাপোজিশন না হলে তা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এই দুটো লাইন একটু মনোযোগ সহকারে দেখেন, বুঝেছেন কিনা সেটা আমার একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ।
ধন্যবাদ, বুঝতে পারলে ভালো। তাহলে আমি এখন আপনাদেরকে আরেকবার মনে করাই দিই। দেখেন, আমি যদি বলি যে আওয়ার ক্যাপ্টেন ওন দ্য টস, আমাদের ক্যাপ্টেন টসে জিতলো, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই আপনাদের ক্যাপ্টেন কে? তখন আমি বলতে পারি রিয়াদ, কথার কথা আর কি। হ্যাঁ, রিয়াদ আর এখন ক্যাপ্টেন নাই, তাহলে রিয়াদ কে? আমাদের ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেন কে? রিয়াদ। তার মানে কি দেখেন তো, আওয়ার ক্যাপ্টেন ইকুয়াল রিয়াদ লেখা যায় কিনা? যায়। তাহলে অ্যাপোজিশন হলে আমরা কিন্তু নাউন বলি। এবার আমি আপনাদেরকে এক্সাম্পল দিব, আপনারা এই দুটো এক্সাম্পল দেখবেন, বাকিগুলো মানে আমি করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা মার্ক করবেন, ঠিক আছে? ধরুন আমি একটা বাক্য লিখলাম এরকম, the theory that he taught us, সেই থিওরিটা যেটা সে আমাদেরকে শিখিয়েছে, টুডে, আজ শিখিয়েছে, is amusing। তাহলে আমরা কি পেলাম? the theory that he taught us today, যে থিওরিটা সে আমাদেরকে আজকে শিখিয়েছে, is amusing, এটা চমৎকার। আমি আরেকটা বাক্য লিখতেছি, দেখেন, the theory that, মেহেদী হাসান ভাই জিজ্ঞেস করছে স্যার ইংলিশ ধারাভাষ্য শেখার উপায় কি? স্যার নিয়মিত শুনতে থাকবেন। ভাই আমি নিজেই তো ইংরেজি ধারাভাষ্য পারি না, আপনারা কেমনে বলবো বলেন? নিয়মিত শুনতে থাকলে, ভোকাবুলারি বাড়ালে এবং প্র্যাকটিস করতে থাকলে পারবেন ইনশাআল্লাহ। আমি নিজেই তো ইংরেজি ধারাভাষ্য পারি না, ঠিক আছে? দেখেন, the theory that ice floats on water, জাস্ট আমি একটা বাক্য লিখছি আর কি, আপনারা বললেন না আবার যে ভাই এটা তো কোনো থিওরি না, ঠিক আছে? এটা তো কোনো থিওরি না। আচ্ছা যাক, থিওরি লিখলে আসলে অনেক বৈজ্ঞানিক বিষয় টিষয় থাকে, থিওরি লিখলাম না, আমি জাস্ট লিখলাম the lesson that he taught us today is amusing, the lesson that ice floats on water is amusing। আমি এখানে দুটো সেন্টেন্স লিখলাম, ঠিক আছে? আমি এখানে দুটো সেন্টেন্স লিখলাম। এখন আপনি জাস্ট একটু খেয়াল করেন, দ্য লেসন, লেসনটা হচ্ছে আমাদের এখানে নাউন, দ্য লেসন এইটা হচ্ছে নাউন, যেটি, এই যেটা মানে কোনটা? লেসনটা, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। খেয়াল করেন, এই যে রিলেটিভ প্রোনাউন, দ্য লেসন, সেই লেসনটা, দ্যাট, যা, এই যা মানে কোনটা? এই যে লেসনটা, দেখেন। তাহলে দুইটাই আমরা দেখতেছি এখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে। দুইটাই যেহেতু রিলেটিভ প্রোনাউন, তো দুটোই কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হবে? আবার দেখেন তো, দুটোই কি এখানে নাউন ক্লজ হবে? আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তো আমি যদি জাস্ট এতটুকু বলি, আমি সাধারণত এই কোশ্চেনটা যতবার পড়াই আমি আমার বাচ্চারে দিয়ে উদাহরণ দিই, বুঝছেন? আমার ছেলে মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে। তো দেখেন, আব্দুল্লাহ, আমার ছেলের নাম হচ্ছে মীর আব্দুল্লাহ। তো মীর আব্দুল্লাহর বয়স হচ্ছে 9 বছর কয়েক মাস। তো আব্দুল্লাহর স্কুলে যা হয়, সে আমাকে এসে রাতের বেলা সেটা বলে, বা বিকেলে বা সন্ধ্যায় বা স্কুল থেকে আসার সময় বলে যে বাবা এই স্কুলে এটা হয়েছে সেটা হয়েছে আর কি। হ্যাঁ, এখন ধরে নেন আজকে আমার বাচ্চাকে স্কুলে শেখানো হয়েছে যে তোমরা কি জানো বরফ পানিতে ভাসে, বিজ্ঞান ক্লাসে বোঝানো হয়েছে আর কি। এখন বাচ্চাদেরকে এই কথা বললে ওরা এইসব গায়ে লাগাবে না, বুঝবে না এত কিছু। কিন্তু তার মিস বা তার ম্যাডাম বা তার ক্লাস টিচার যদি একটা কাজ করে যে বরফ পানিতে ভাসে, এটা যদি তারা দেখায়, কারণ বাচ্চারা ভাববে যে বরফ তো শক্ত জিনিস, পানিতে ডুবে যেতে পারে, আর পানি তো মানে তরল, এটা তো মানে এর মধ্যে তো বরফ ডুবে যেতে পারে। হ্যাঁ, তখন শিক্ষক কি করলো, একটা মনে করেন বড় কাচের জার এনে সেখানে কয়েক জগ পানি দিয়ে দিল, এরপরে কিছু আইস কিউব, হ্যাঁ মনে করেন কিছু বরফ, কালারফুল বরফ, কারণ বাচ্চাদেরকে কালারফুল জিনিস দিয়ে আপনি যদি শেখান এরা সহজে ভোলে না। ধরে নেন এবার কিছু কালারফুল জিনিস দিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো, ধরে নেন মানে বরফ আর কি, কিছু জিনিসটা বরফ দিয়ে দেওয়া হলো। ধরে নেন ক্লাস টিচার যিনি, যে মিস বা টিচার, তিনি কিছু বরফ, কিছু সাদা বরফ, কিছু লাল, কিছু বেগুনি, কিছু সবুজ কালারফুল বরফ যখন পানিতে ছেড়ে দিল, বাচ্চারা ভাবছিল যে সব বরফ ডুবে যাবে, কিন্তু
মজার ব্যাপার হচ্ছে একটা বরফ ডুবতেছে না, সবগুলো ভেসে আছে। এইবার ছাত্রছাত্রীরা তালি দেওয়া শুরু করলো, ওয়াও চমৎকার, অ্যামেজিং, ইন্টারেস্টিং। ঠিক আছে, তো তখন ধরে নেন এটা দেখে আমার ছেলে আমাকে আজকে এসে বলতেছে, বাবা জানো দ্য লেসন দ্যাট হি টট আস টুডে, তিনি আমাদেরকে আজকে যে লেসনটা শিখিয়েছে ইজ অ্যামিউজিং, এটা খুব চমৎকার। তো দেখেন তো ভাই, আমাকে যদি আমার ছেলে বলে যে বাবা জানো আমরা আজকে যে লেসনটা শিখছি সেটা চমৎকার, তার মানে দেখেন তো আমি কি এখানে সে কি লেসন শিখছে সেটা আমি জানি না, আমি এখনো এই লেসনটা ইকুয়াল না, পরিচয় পাই নাই। তার মানে এইটা অ্যাপোজিশন নয়, যেহেতু নয় সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমার ছেলে যদি বলতো যে বাবা জানো দ্য লেসন যা হলো বরফ পানিতে ভাসে, এই বিষয়টা অ্যামিউজিং, এই বাক্যটাতে আমরা বুঝতে পারতেছি যে বরফ পানিতে ভাসে এইটাই হচ্ছে লেসন, লেসনটাই হচ্ছে বরফ পানিতে ভাসে, ইকুয়াল হয়ে গেছে। সো এইটা হয়ে গেছে দাদা অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন মানেই হলো নাউন ক্লজ। এই বিষয়টা আমি নাম বলবো না, 46তম বিসিএস যেদিন মানে পরীক্ষাটা হয় এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল, আমি নাম বলছি না, আল্লাহ সব স্যারদেরকে ভালো রাখুক, আমি যে শতভাগ নির্ভুল এরকম না, অনেকগুলো অনলাইন কোচিং এবং অফলাইন কোচিং তারা অনলাইনে এসে যখন প্রশ্ন উত্তর করছিল, আমি নাম বলবো না, নাম করা কিছু কোচিংও প্রথম 10টার মধ্যে 3-4টা ভুল করে ফেলছে। তো এইটা দেখেন, মানে আমি নিজেও একটা সময় খুব ভুল করতাম, আমি 2012 থেকে 16 পর্যন্ত এই জায়গাটাতে আমি গুলায় ফেলতাম, আল্লাহর রহমতে 17 থেকে আমার আর এই জায়গাতে সমস্যা হয় নাই। এবার আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো, আপনারা এই এক্সাম্পল গুলো থেকে মার্ক করবেন। হ্যাঁ, আপনারা এই এক্সাম্পল গুলো থেকে মার্ক করবেন কোনটা হচ্ছে নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই যে লেখা আছে যে নাউনের পরে দ্যাট যুক্ত ক্লজটি যদি অ্যাপোজিশন হয় তাহলে নাউন ক্লজ, আর অ্যাপোজিশন না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। একটা উদাহরণ দেখছেন, এইবার আপনারা সি এবং ডি এর মধ্যে মার্ক করবেন এই দুটো ক্লজের মধ্যে কোনটা অ্যাপোজিশন আর কোনটা অ্যাপোজিশন নয়। ঠিক আছে, কুইকলি আনসার করেন। কুইকলি আনসার করার চেষ্টা করবেন। কুইকলি আনসার করতে হবে। দেখি ট্রাই করেন। এই তো মাশাআল্লাহ, অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ। তাহলে আসলে আমরা একটু দেখি, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য নিউজ, সেই নিউজটা, দ্যাট, আরে ভাই এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটা জিনিস উজ্জ্ব আছে আর কি। হ্যাঁ, এবার একটু দেখেন তো মার্ক করতে পারেন কিনা। দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ফেক, আর এটা হচ্ছে দ্য নিউজ দ্যাট হি টোল্ড আস ইজ ফেক। তো আমরা এখানে বুঝতে পারতেছি দ্য নিউজ সেই নিউজটা, দ্যাট যেটা মানে কোনটা, ওই নিউজটা, হি ইজ ডেড, তাহলে দেখেন হি ইজ ডেড এইটাই হচ্ছে আমাদের নিউজ, আর নিউজটাই হলো হি ইজ ডেড, তার মানে এইটা হচ্ছে ভাই অ্যাপোজিশন, তার মানে কি এটা নাউন ক্লজ। কিন্তু আমরা বললাম দ্য নিউজ সেই নিউজটা, দ্যাট হি টোল্ড আস যেটা আমাদেরকে সে বলছে, তার মানে আমরা বুঝতেছি সে আমাদেরকে একটা নিউজ বলছে, কিন্তু নিউজটা কি সেই নিউজটা এখানে উল্লেখ নাই, তাই এইটাকে আমরা বলবো অ্যাপোজিশন নয় বা অ্যাপোজিটিভ নয়, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে অনেকে উত্তর লিখছেন, বুঝে ফেলছেন। আসেন এইবার আপনারা এই 4টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন, ই এফ জি এইচ, এই 4টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে আর কখনোই অ্যাপোজিশন নিয়ে আপনাদের সমস্যা হবে না। কুইকলি চেষ্টা করেন। হ্যাঁ, ই এফ জি এইচ, পারবেন আশা করি ইনশাআল্লাহ। চেষ্টা করেন, কুইকলি ট্রাই করেন। মাথায় রাখবো আমরা আমাদের আজকের ক্লাসটা কিন্তু আমাদের রাইটিং ক্লাসগুলোতে ব্যাপক কাজে আসবে। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা আমাদের যে রাইটিং ক্লাসগুলো হবে সেখানে ব্যাপক কাজে আসবে। তো এটা এখন না পারলে পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বিলিভ সেই বিশ্বাস, দ্যাট উই আর ইন্ডিপেন্ডেন্ট যা হলো আমরা স্বাধীন,
ইজ সিগনিফিক্যান্ট, সেটা তাৎপর্যপূর্ণ। তাহলে আমরা বুঝে ফেলাইছি আমাদের বিশ্বাসটাই হচ্ছে আমরা স্বাধীন, আমরা স্বাধীন এটাই আমাদের বিশ্বাস। তাহলে এটা হচ্ছে অ্যাপোজিটিভ, সো এটা নাউন ক্লজ। অন্যদিকে আমরা যখন বললাম দ্য বিলিভ, সেই বিশ্বাস, দ্যাট উই অল স্ট্রংলি বিলিভ, যেটাকে আমরা সবাই শক্তভাবে বিশ্বাস করি। তার মানে আমরা এখানে বুঝতেছি কোন একটা বিশ্বাসকে আমরা শক্তভাবে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসটা কি এখানে উল্লেখ নাই। তাই এইটা ভাই অ্যাপোজিটিভ নয়। যেহেতু অ্যাপোজিটিভ নয় তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এইবার আসেন দ্য ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা, দ্যাট হি স্প্রেড, যেটা সে সব জায়গায় ছড়িয়েছে। তাহলে আমরা বুঝতেছি সে একটা ফ্যাক্ট সব জায়গায় ছড়াইছে, কিন্তু ফ্যাক্টটা কি জানি না। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এটা অ্যাপোজিশন নয়, ইজ আ রিউমার। এই রিউমার মানে হচ্ছে গুজব। যে ফ্যাক্টটা সে সব জায়গায় ছড়িয়েছে বা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, এটা হচ্ছে একটা রিউমার। কিন্তু আমরা যদি বলি দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল বি প্রেসিডেন্ট, সেই বিষয়টা যেটা হলো সে প্রেসিডেন্ট হবে, তার মানে বুঝতেই পারতেছি ফ্যাক্টটাই হলো সে প্রেসিডেন্ট হবে, সে প্রেসিডেন্ট হবে, এটাই ফ্যাক্ট। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাপোজিশন, সো এটা নাউন ক্লজ। ওকে, যাক মাশাআল্লাহ, এই যে অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। দেখছেন আপনারা পারতেছেন। এই যে মিফা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মিফা লিখছেন, আব্দুল্লাহ মামুন লিখছেন, আনোয়ার হোসেন ভাই, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের নাউন শেষ, অ্যাডজেক্টিভ শেষ। এবার আমরা চলে যাচ্ছি অ্যাডভার্ব ক্লজে। হ্যাঁ, এখন আমরা অ্যাডভার্ব ক্লজ নিয়ে কথা বলবো। অ্যাডভার্ব ক্লজ, কেউ কেউ এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে, একই জিনিস। তাহলে আসেন আমরা এখন একটু অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখে নেই। তাহলে যে ক্লজ কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তো আমরা এটা চেনার উপায়টা দেখব। সাধারণত অনেকগুলো নিয়ম, অনেকগুলো স্টাইলে আমরা অ্যাডভার্ব ক্লজ চিনতে পারি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক আর কি, আপনি যখন ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, কতক্ষণ পর্যন্ত, এই প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নের উত্তরে যা পাবেন সেটাই হবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে খেয়াল করেন, আপনি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতক্ষণ পর্যন্ত, এই প্রশ্নগুলো যখন করবেন, প্রশ্নের উত্তরে যা পাবেন সেটাই হবে অ্যাডভার্ব ক্লজ। এটা চেনার আরেকটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে যদি কোনো ক্লজ দিয়ে শর্ত, সাদৃশ্য, অসাদৃশ্য বা বৈসাদৃশ্য, কারণ ফলাফল, উদ্দেশ্য, বৈপরীত্য বা বিপরীত্য, তুলনা, পার্থক্য বোঝায়, সেক্ষেত্রে আপনি বুঝবেন সেটা অ্যাডভার্ব ক্লজ। একটু লিখে রাখেন ভাই, একটু লিখে রাখেন, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে, এই টেকনিকটা শতভাগ কার্যকর নয়। এই যে আমি লিখে দিচ্ছি এখানে, শতভাগ কার্যকর নয়, এটা শতভাগ কার্যকর নয়। সাধারণত অ্যাডভার্ব ক্লজ গুলোতে বা অ্যাডভার্ব ক্লজ গুলো, এই যে এখানে কিছু ক্লজ মার্কার দেয়া আছে, এই মার্কার গুলো, হ্যাঁ, এগুলোকে বলা হয়, অনেকে বলে এগুলোকে অ্যাডভার্ব ক্লজ মার্কার। এগুলোকে দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লজ মার্ক করতে পারি। যদিও আমি লিখে রাখছি শতভাগ কার্যকর নয়। সেগুলো কি, যদি হয়ার দিয়ে শুরু হয়, এই হয়ার একটু ঝামেলা আছে কিন্তু, হ্যাঁ। তারপর দেখেন whence, wherever, as, since, as, since, because, though, although, even though, when, while, after, before, till, until, in order that, so that, lest, if, unless, in case, whether, provided that, even if, even, as, so as, then, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয় তাহলে তার অ্যাডভার্ব ক্লজ হওয়ার সম্ভাবনা অনেক। তো এইখানে দেখেন, এই যে where, তারপরে when, if, এগুলো থাকলে একবারে শতভাগ অ্যাডভার্ব বলা যাবে না। কারণ ইফ থাকলে সেটা অ্যাডভার্বও হতে পারে, আবার নাউন হতে পারে। when এবং where থাকলে সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। এই জন্য বেটার টেকনিক হচ্ছে আপনি ভার্বগুলোকে প্রশ্ন করে করে, কখন, কোথায়, কিভাবে, প্রশ্ন করে করে উত্তর বের করবেন। ঠিক আছে, তাহলে আসেন, আমরা কিন্তু জানি যে ভার্বকে
কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পেলে কিন্তু সেটা নাউন ক্লজ হয়। এবার দেখেন আমরা যদি বলি হি কেম, সে এসেছিল, আপনি জীবনেও প্রশ্ন করতে পারবেন না সে কি এসেছিল, সে কাকে এসেছিল, যেহেতু এটা প্রশ্নই করা যায় না তার মানে এটা অবজেক্ট না। হি কেম, সে এসেছিল। আপনি এবার প্রশ্ন করেন যে ভাই সে কখন এসেছিল, উত্তর হচ্ছে when I was there, আমি যখন সেখানে ছিলাম সে তখন এসেছিল। এই কখন প্রশ্নের উত্তরে যেহেতু পাচ্ছেন এটা অ্যাডভার্ব ক্লজ। ভুলেও কিন্তু এটা ভার্বের পর অবজেক্ট বলা যাবে না, কারণ অবজেক্ট হতে গেলে কি বা কাকে প্রশ্নের উত্তরে পেতে হবে। ওকে, এবার আসেন হি কেম, সে এসেছিল। আপনি প্রশ্ন করেন কি এসেছিল, কাকে এসেছিল, উত্তর নাই। কিন্তু প্রশ্ন করেন যে ভাই সে কখন এসেছিল, উত্তর হচ্ছে আফটার আই হ্যাড লেফট, আমি চলে যাওয়ার পর। কখন, আমি চলে যাওয়ার পর। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ভুলেও বলেন না যে ভার্বের পর অবজেক্ট, কারণ অবজেক্ট হতে গেলে কি কাকে প্রশ্নের উত্তরে পেতে হইতো এটা। এরপরে দেখেন আই উইল গো, আমি যাব। আপনি কখনো প্রশ্ন করবেন যে আমি কি যাব, আমি কাকে যাব, এই প্রশ্নই করা যায় না, এটা অসম্ভব। বরং আপনি প্রশ্ন করেন আই উইল গো, আমি যাব। তো ভাই তুমি কোথায় যাবে, হোয়ার ইউ লিভ, তুমি যেই জায়গায় বাস করো সেখানে যাব। এটাও একটা অ্যাডভার্ব ক্লজ। ওকে, তো এইভাবে আমরা ইজিলি মার্ক করতে পারি। হ্যাঁ, এখানে বেশ কিছু উদাহরণ দেয়া আছে। এবার আমরা প্র্যাকটিস সেকশনে চলে যাব। ঠিক আছে, আমরা এখন প্র্যাকটিস সেকশনে চলে যাব। তার আগে আপনাদেরকে দেখাই, আমি বলেছিলাম যে অনেক অ্যাডভার্ব ক্লজ আছে, অনেক অ্যাডভার্ব ক্লজ আছে যেগুলোকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে, আমরা যেখানে লিখে দিচ্ছি অ্যাডভার্ব ক্লজ কেও ইট দ্বারা রিপ্লেসেবল মনে হয়। অনেক অ্যাডভার্ব ক্লজ আছে যেগুলোকে আপনার মনে হবে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, ডু হাউ আই সাজেস্ট ইউ। আপনারা বলেন তো এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ? দ্রুত উত্তর করবেন। আপনারা বলবেন এটা নাউন ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। কুইকলি আনসার করবেন। এই যে দেখেন, অনেকে ভাববে কি জানেন, যে ভাই এই পুরো ক্লজটাকে তুলে দিয়ে তো আমরা ইট লিখতে পারি, ডু ইট, এই যে হয়ে গেল নাউন ক্লজ। জীবনেও না। বাক্যটা আগে খেয়াল করেন, বাক্যটার বাংলা কি, ডু হাউ আই সাজেস্ট ইউ, সেভাবে করো যেভাবে আমি তোমাকে সাজেস্ট করি। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে ভাই কি করব, উত্তর আসে না। ভাই কাকে করব, উত্তর আসে না। প্রশ্ন করেন তো যে ভাইয়া আমি কিভাবে করব, উত্তর আসতেছে যেভাবে আমি তোমাকে সাজেস্ট করি। তাহলে কিভাবে প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। এই যে যারা এখন ভাবতেছে ইট দিয়ে রিপ্লেস করা গেলেই নাউন ক্লজ, তারা বুঝতে পারবে যে এটারে মনে আপাত দৃষ্টিতে দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, বাট এটা কোনোভাবে অ্যাডভার্ব ক্লজ নয়। এবার দেখেন বিসিএস এ আসা প্রশ্নটা আপনাদেরকে দেখাই। কোশ্চেনটা ছিল এরকম, স্ট্রাইক হোয়াইল, অনেক সময় এখানে হোয়াইল না থাকে হোয়েন থাকে। হ্যাঁ, হোয়েন দ্য আয়রন ইজ হট, অনেক সময় এখানে হট না থেকে রেড থাকতে পারে, রেড মানে লাল। এটা একটা প্রবাদ বাক্য, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল বা হোয়েন ইট ইজ হট, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারো, অথবা কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এখন অনেকে ভাবতে পারে যে এটা V1, এটাও V1, আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বলতেই পারি স্ট্রাইক ইট। জি, আপনি স্ট্রাইক ইট বলতে পারেন, কিন্তু আপনি যখন ইট দিয়ে এটাকে নাউন ক্লজ বলবেন তখন তো এটা অবজেক্ট হইতে হবে। এখন আপনি প্রশ্ন করেন তো ভাই এখানে কি লেখা আছে, স্ট্রাইক হোয়েন অর হোয়াইল দ্য আয়রন ইজ হট, লোহাটাকে তখনই আঘাত করো যখন এটা গরম থাকে। আপনি প্রশ্ন করেন যে কখন স্ট্রাইক করব, উত্তর আসতেছে যখন লোহা লাল থাকে, গরম থাকে। সো এটা একটা অ্যাডভার্ব ক্লজ। তাই আবেগের চোটে ইট দিয়ে রিপ্লেস করলেই যে আপনি শুধুমাত্র এটাকে নাউন ক্লজ বলে ফেলবেন তা কিন্তু বলা যাবে না। আমরা অনেকে না বুঝা এই জায়গাটাতে কট খেয়ে যাই। তাহলে আসেন আমরা কিছু প্রশ্ন দেখার মাধ্যমে এবার ক্লজগুলোকে আইডেন্টিফাই করব।
আই উইল গো, আমি যাব। আপনি প্রশ্ন করেন যে ভাইয়া তুমি কোথায় যাবে, উত্তর আসতেছে হোয়ার হি ওয়ার্কস। তাহলে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। এই যে দেখেন আই উইল গো হোয়ার হি ওয়ার্কস। আচ্ছা আপনাদেরকে ইন্টারেস্টিং 3টা বাক্য লিখে দেই। হ্যাঁ, ধরেন আমি লিখলাম আই উইল গো হোয়ার হি ওয়ার্কস। এটা একটা ক্লজ। I will go to the place where he works. এটাও একটা ক্লজ। I know where he works. এইটাও একটা ক্লজ। আপনারাই বলেন তো বাবা, 3টা জায়গাতেই হোয়ার হি ওয়ার্কস আছে, 3টা ক্লজেই কি আপনার কাছে মনে হবে যে নাউন ক্লজ? 3টা ক্লজে কি আপনার কাছে মনে হবে অ্যাডজেক্টিভ ক্লজ? 3টা ক্লজেই কি আপনার কাছে মনে হবে যে অ্যাডভার্ব ক্লজ? নো, নেভার। তাহলে দেখেন আই উইল গো, আমি যাব। প্রশ্ন করেন তো যে ভাই তুমি কোথায় যাবে, তুমি কি যাবে, তুমি কাকে যাবে? তাহলে দেখেন কি যাবে কাকে যাবে প্রশ্নই করা যায় না, প্রশ্ন হচ্ছে কোথায় যাবে। কোথায় প্রশ্নের উত্তরে যেহেতু পাওয়া গেছে সো এটা অ্যাডভার্ব ক্লজ। এবার 2 নম্বরে আসেন, আই নো দ্য প্লেস হোয়ার, আমি সেই জায়গাটাতে যাব যেখানে। যেখানে বলতে কোনখানে? ওই যে ওই জায়গাটাতে। তাহলে অ্যান্টিসিডেন্ট যেহেতু চলে আসছে কথা বলার দরকারই নাই, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখেন আই নো, আমি জানি। আপনি প্রশ্ন করেন যে তুমি কি জানো, উত্তর হচ্ছে হোয়ার হি লিভস, সে কোন জায়গায় থাকে সেটা জানি, বা সে কোন জায়গায় থাকে সেটা চিনি। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা অবজেক্ট এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে দেখেন 3টা সিমিলার ক্লজ হওয়া সত্ত্বেও, একই ক্লজ হওয়া সত্ত্বেও 3টা ডিফারেন্ট নামের ক্লজ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এইটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আই নো হোয়ার হি ওয়ার্কস এটা হচ্ছে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে। আই উইল গো টু দ্য প্লেস এটা অ্যান্টিসিডেন্ট থাকার কারণে অ্যাডজেক্টিভ ক্লজ। 4 নাম্বার, দিস ইজ দ্য বুক, এটা হলো সেই বই। ইউ ওয়ান্টেড ইয়েস্টারডে, এইখানে কিন্তু দেখেন একটা দ্যাট উজ্জ আছে বাবা, এখানে একটা দ্যাট উজ্জ আছে, সো এইটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বুক দ্যাট ইউ ওয়ান্টেড ইয়েস্টারডে, যেটা তুমি গতকাল চেয়েছিলে। ওকে, এইবার আসেন কোশ্চেন নাম্বার 5, ডু অ্যাজ আই সাজেস্ট ইউ, সেভাবে করো। কিভাবে? ওই যে দেখেন যেভাবে আমি তোমারে সাজেস্ট করি, অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব। 6 নাম্বার, এটা তো আমি একটু আগে আপনাদের সাথে ব্যাখ্যা করলাম যে ভাই আঘাত করব কখন, উত্তর হচ্ছে যখন লোহা গরম থাকে, অ্যাডভার্ব। এইবার দেখেন যে প্রশ্নটা, এটা 46তম বিসিএস এ আসছিল। বাংলাদেশের অনেক কোচিং সেন্টারের শিক্ষকেরা, আল্লাহ সবাইরে ভালো রাখুক, হ্যাঁ আমিও শতভাগ নির্ভুল এরকম না, বাংলাদেশের অনেক কোচিং সেন্টারের টিচাররা এটা লাইভে এসে অ্যাডজেক্টিভ ক্লজ বলছে। আমরা কিন্তু একটু আগে অ্যাপোজিশন দেখেছিলাম, এটা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। দেখেন হিজ ড্রিম, তার স্বপ্ন, দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, তাহলে তার ড্রিমটা কি? সমান সে একজন বিসিএস ক্যাডার হবে। বিসিএস ক্যাডার হবে, এটা কি? তার ড্রিম। ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন যে সে একজন বিসিএস ক্যাডার হবে, এটা অবশেষে সত্য হলো। তাহলে এইটা কি বাবা? অ্যাপোজিটিভ ক্লজ। এই অ্যাপোজিটিভ ক্লজ মানে হলো অ্যাপোজিশন বা নাউন ক্লজ। ওকে, তাহলে আনডাউটেডলি এটা একটা নাউন ক্লজ, যেটা আমাদের অনেক ভাই বোন দ্যাট দেখেই অ্যাডজেক্টিভ বলে ফেলছে। খুব দুর্ভাগ্যের বিষয়, বুঝছেন? 8 নাম্বার, আমরা যদি এইভাবে বলি হিজ ড্রিম, তার স্বপ্ন, দ্যাট হি টোল্ড আস, যেটা সে আমাদেরকে বলেছিল, আমরা বুঝতেছি তার কোন একটা স্বপ্ন আমাদেরকে সে বলছে। ফাইনালি কেম ট্রু, যেটা অবশেষে সত্যি হলো, আমরা স্বপ্নটা কি সেটা জানি না। তার মানে এটা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ নয়। সো এটা কি বাবা?
অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অ্যাপোজিশন হলে আমরা নাউন ক্লজ বলতাম। ডু করো, পরে ওয়ান তুমি যা চাও। তাহলে প্রশ্ন করেন তো করব কি, করব ওই যে তুমি যা চাও তাই করো, তাহলে এটা কিন্তু নাউন ক্লজ। ওকে, তার মানে ইনশাআল্লাহ আমরা যতটুকু দেখলাম এর মধ্যে আমাদের কারো আর কখনোই ক্লজ রিলেটেড সমস্যা থাকার কথা না। এই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে মারাত্মক সহযোগিতা করবে। ওকে, তো আপনাদের কোনো ভাই বোন যদি থাকে যারা আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে চায়, তাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিয়েন, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে নক দিতে বললেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরেকটা ফাটাফাটি টপিক নিয়ে ক্লাস হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।